তবে আমাদের এই যে মানুষের যে প্রাচীন অনুসন্ধানের যে পরিস্থিতিটা সেটা কিন্তু যুগ যুগ ধরেই হয়ে আসছে। বিশেষ করে সেটা দর্শন বলি, বিজ্ঞান বলি বা ধর্ম বলি, সেই সব কিছুর জন্যই। এবং প্রাচীনকাল থেকেই মানুষ কিন্তু তার যে চারপাশের যে জগৎ এবং যে মহাবিশ্ব এবং আমাদের যে নিজেদের অস্তিত্ব, সেটার রহস্য নিয়ে কিন্তু প্রশ্ন করে আসছে। যেমন কিভাবে এই মহাবিশ্বের সৃষ্টি হলো, আমাদের জীবনের উদ্দেশ্যটা কী, এবং নৈতিকতার প্রধান অবস্থাটা কী বা কারণ কী, এইসব প্রশ্নের উত্তর খুঁজতে মানুষ একদিকে যেরকম বিজ্ঞানের আশ্রয়টাও নিয়েছে, অন্যদিকে কিন্তু ধর্ম বলুন বা দর্শনের দিক বলুন, সেটার দিকেও কিন্তু বিস্তরভাবে মনোনিবেশ করেছে। তো এভাবেই আমাদের যে প্রাচীন এবং আধুনিক যে চিন্তাবিদেরা, তারা কিন্তু যুগে যুগে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদের চিন্তার যে জগৎ সেটাকে কিন্তু সমৃদ্ধ করছে। তো আমাদের এই যে বর্তমান যে বিশ্ব এবং মানুষকে বোঝার জন্য প্রাচীন এবং আধুনিক যে চিন্তা, সেটার যে সামগ্রিক এবং যে একটা বৈচিত্র্যপূর্ণ অবস্থাটা, তো সেটা নিয়ে সাধারণ কিছু প্রেক্ষাপট আলোচনা আর কি। তো প্রাচীন দার্শনিকেরা যেমন, বিশেষ করে সক্রেটিস বলি, প্লেটো বলি বা অ্যারিস্টটল বলি, তো তাদের দিক থেকে নৈতিকতা, মানুষের জীবনযাপন এবং আদর্শ সমাজ নিয়ে কিন্তু তারা চিন্তা করেছেন। এবং আধুনিক বিজ্ঞানীরা, বিশেষ করে চার্লস ডারউইন, আমাদের আলবার্ট আইনস্টাইন এবং স্টিফেন হকিং, এরা কিন্তু মহাবিশ্বের যে প্রসারণ বলি, সময়ের যে ধারণাটা বলি এবং মানব জাতির যে বিবর্তনের পরিস্থিতি বলি, তা নিয়ে বিস্তর কাজ করেছেন। তো এই যে দুই জগতের যে চিন্তা এবং অনুসন্ধান, এটা কিন্তু মানুষের জ্ঞান এবং উপলব্ধিকে একটা কিন্তু নতুন দিগন্ত দেখাইছে। যেমন প্রাচীনকালে মানুষ তাদের যে উপলব্ধি এবং অভিজ্ঞতা বলি, সেটা কিন্তু প্রকৃতির যে নিয়মগুলো সেটা কিন্তু বোঝার চেষ্টা করেছিল সেটা থেকেই। যেমন ধরেন, প্রাচীন যে গ্রিক দার্শনিক থেলিস, তার কিছু বক্তব্য যদি আমরা স্মরণ করি, যেমন সব কিছুর মূল উপাদানই হলো পানি। তো এটা ছিল তার সময়ে যে বিশ্ব, সেটাকে বোঝার কিন্তু একটা প্রাথমিক যে প্রচেষ্টা বলা যায়। এবং অন্যদিকে যদি পিথাগোরাসের মতো চিন্তাশীলদের কথাগুলোকে আমরা দেখি, যে তিনি বলতেন যে সংখ্যাই হচ্ছে সব কিছুর ভিত্তি। তো তার যে দার্শনিক ভিত্তিটা, সেটা কিন্তু জগৎকে তিনি দেখেছেন গাণিতিক দিকের প্রতি ইঙ্গিত করে। তো এরপরে প্লেটো বলি এবং তার যে আইডিয়ালিজম বলি, তো এর মধ্যে তিনি যে আদর্শ জগতের তুলনা করতেন, সেখানে কিন্তু সব কিছুই নির্দিষ্ট ধারণা বা একটা নির্দিষ্ট গঠনের প্রতিফলনটাকে কেন্দ্র করি। তো এই যে এইসব চিন্তাধারা সেই সময়ের মানুষের যে বাস্তবতাটা এবং সেই সময় মানুষের যে নৈতিকতাটা, মানে সেটার ডেফিনেশন যদি বলি, সেটাকেও দিতে সহায়তা করেছিল তিনি। তো একই সাথে আমাদের যে আধুনিক যে বিজ্ঞান, সেটা হচ্ছে পৃথিবী এবং আমাদের যে মহাবিশ্ব, সেটার যে প্রাকৃতিক যে আইনগুলা বা প্রাকৃতিক যে ঘটনাগুলা বলি আমরা, সেটাকে কিন্তু নতুনভাবে ব্যাখ্যা করেছে। এবং চার্লস ডারউইনের যে বিষয়টা, যেমন থিওরি অফ ইভলিউশন, মানুষের বিবর্তনের একটি যে প্রাকৃতিক প্রক্রিয়া তিনি তুলে ধরেছেন। তো সেখানে তিনি কি বলতেন, যে জীবনে যে আমাদের যে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে টিকে থাকা, এটাকে কিন্তু আমরা খুব বেশি চিন্তাভাবনার জায়গাটাকে পেতাম না আগে, যেটা এখন আমরা ভাবি। এবং এই যে তত্ত্বটা, সেটা কিন্তু আমাদের ধর্মীয় বিশ্বাস বলি এবং আদর্শ বলি, সেটার বিরুদ্ধে সেই সময়ের প্রেক্ষাপটে একটা বিশেষ বিদ্রোহ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আধুনিক জীববিজ্ঞানের একটা ভিত্তি কিন্তু দ্য থিওরি অফ ইভলিউশন। তো আধুনিক বিজ্ঞান আমাদেরকে একটা বিশাল মহাবিশ্বের সামনে দাঁড় করিয়ে দেয়, এবং যেখানে আমাদের অস্তিত্ব কিন্তু খুবই ক্ষুদ্র, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমাদের মানুষের জ্ঞানের এই যে দুইটা পথ, যেটা হচ্ছে একটা প্রাচীন দার্শনিকদের চিন্তাভাবনা এবং একসাথে হচ্ছে আমাদের আধুনিক বৈজ্ঞানিক চিন্তাভাবনা, এটা কিন্তু একটা সম্পর্ক এই দুটার মধ্যে আছে, যেটা অবিচ্ছেদ্যভাবে একে অপরের সাথে সম্পর্কযুক্ত।
তো প্রাচীন চিন্তাবিদেরা যে ভিত্তি স্থাপন করেছিলেন আমাদের জন্য, সেটা কিন্তু আধুনিক যে বিজ্ঞানীরা সেটা কিন্তু আরও গভীরভাবে অনুসরণ করেছেন, এবং সেটা আরও অনেক নতুন পথ তারা অন্বেষণ করেছেন, এখনও হচ্ছে। যেমন প্লেটোর যে সেই সময় তিনি কিছু বইয়ে যেমন গুহার উপমা দিতেন, সেই জিনিসটা স্টিফেন হকিংসের ক্ষেত্রে ব্ল্যাক হোল তত্ত্বের একটা সাধারণ মিল আমরা খুঁজে পাই, যদিও সেটাকে তিনি ডিরেক্টলি ইন্ডিকেট করতে পারেননি। এবং একই সাথে প্লেটোর ক্ষেত্রে তিনি সেই পরিস্থিতিতে বলেছিলেন যে আমাদের যে জ্ঞান সেটা কিন্তু সীমিত, এবং আমরা যা দেখি তা পুরো বাস্তব নয়, স্বাভাবিক। এই যে তাদের যে বক্তব্যগুলো, সেগুলো কিন্তু আমাদের এই বর্তমান সময়ের জন্য প্রাসঙ্গিকতার জায়গাটাকে রাখে। তো স্টিফেন হকিংস এই যে চিন্তাগুলো প্লেটোর সেই সময়গুলো, সেটাকে কিন্তু তিনি আরও গভীরে নিয়ে যান, এবং সেখানে তিনি আরও বিস্তারিতভাবে সেটাকে বলছেন যে আমাদের এই যে ব্ল্যাক হোল, এই ব্ল্যাক হোলের মধ্য দিয়ে আমাদের মহাবিশ্বের গোপন কিছু তথ্য কি থাকতে পারে, লুকানো থাকতে পারে। তো আমরা এই যে প্রাচীন এবং আধুনিক চিন্তাবিদদের যে কাজগুলো, সেগুলোকে যদি আরেকটু বিশ্লেষণ করি, দেখব তাদের চিন্তাধারা আমাদের জ্ঞানের যে পরিসরটা সেটাকে কিভাবে প্রভাবিত করে, প্রসারিত করে, সে ব্যাপারটাকে আমরা বুঝতে পারবো। একই সাথে আমরা যে এই যে কসমোলজি বলি, বিবর্তন বলি, নৈতিকতা বলি, সামাজিক ন্যায় বিচারের বিভিন্ন দিক যে বিশ্লেষণ তুলে ধরি বা বলি, এই সব কিছু কিন্তু আমাদের মানব ইতিহাসের চিন্তার যে বিবর্তন এবং একই সাথে আমাদের জীবন এবং সমাজের যে প্রাসঙ্গিকতা সেটাকেই কিন্তু তুলে ধরে। যেমন আমাদের এই যে মহাবিশ্বের যে সৃষ্টির যে প্রশ্ন, সেটা কিন্তু একটা বিশাল আলোচনা, এবং যেখানে আমাদের প্রাচীন গ্রিক দার্শনিকদের চিন্তাভাবনা জায়গা এবং আমাদের আধুনিক বিজ্ঞানীদের যে কাজের যে বিশ্লেষণের জায়গাগুলো, সেগুলো কিন্তু এখানে সব সময়ের জন্য প্রাসঙ্গিক, এবং সেটা আমাদের চিন্তার মধ্যে একটা আলোড়ন দেয়। যেমন মানবজাতির যে বিবর্তন, সেটা আমাদের ডারউইনের তত্ত্ব এবং একই সাথে প্রাচীন যে দার্শনিকদের চিন্তাভাবনার জায়গাটা কীরকম ছিল, এটা কিন্তু আমাদের জানতে ইচ্ছে করে। এবং একই সাথে আমাদের যে নৈতিকতা, সাথে আমাদের সোশ্যাল যে জাস্টিস, তো এইগুলোর সাথে প্রাচীন এবং আধুনিক চিন্তার যে বিবর্তন এবং যে প্রভাব, এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের জানাটা দরকার। এবং আসলেই কি আমরা সেই জিনিসগুলোকে কেন্দ্র করে আমাদের জীবনটাকে প্রভাবিত করছি নাকি না, এবং আমরা যে এই যে ধর্ম এবং বিজ্ঞানের যে সম্পর্কটা এবং এদের দ্বন্দ্ব এবং সমন্বয়তার যে বিষয়গুলো, সেগুলোকে কিভাবে দেখি। তো যাই হোক, আমরা মোটামুটি একটা সিকোয়েন্স ভিত্তিক জিনিসগুলোকে একটু বলার চেষ্টা করব, যতটুকু প্রাসঙ্গিকভাবে সঠিক তথ্যগুলোকে উপস্থাপন করানো যায় সেই দিকটা আমি একটু খেয়াল রাখবো আমার দিক থেকে। যেমন আমাদের মানুষের যে ইতিহাস, সেই ইতিহাসের কিন্তু সবচেয়ে বেশি রহস্যের যে অংশটা, সেটা কিন্তু মহাবিশ্বকে কেন্দ্র করে, এবং সেটার সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আধুনিক বিজ্ঞান সেটা কিন্তু সরাসরি একদিনে কিন্তু ব্যাপারটাকে তুলে নিয়ে আসতে পারেনি। এর যে মূল শেকড়, সেটা কিন্তু আমাদের প্রাচীনকাল থেকেই চর্চা হয়ে হয়ে আজকের এই পরিস্থিতিটাতে এসে উত্তীর্ণ হয়েছে। একই সাথে আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ড বলি বা মহাবিশ্ব বলি, সেটা যে উৎপত্তিটা কীভাবে, তার গঠন কেমন এবং এর যে প্রকৃতি, এটা নিয়ে এবং এটার যে প্রকৃতি, প্রচুর প্রশ্ন হাজার হাজার বছর ধরে মানুষের চেতনার মধ্যে ছিল। যেমন প্রাচীন গ্রিক দার্শনিক থেলিস বলি, পিথাগোরাস বলি বা প্লেটো বলি, তাদের যে চিন্তাগুলো সেই সময় ছিল, সেগুলো কিন্তু প্রাথমিকভাবে কসমোলজির জন্য একটা ভিত্তি স্থাপন করেছিল। এই চিন্তাগুলা পরবর্তীতে আমাদের কার সাথে সম্পৃক্ত হলো? আধুনিক বিজ্ঞানের সাথে। বিশেষ করে আলবার্ট আইনস্টাইন বলি, এডউইন হাবল বলি বা স্টিফেন হকিংস বলি, এরকম কিছু বিজ্ঞানীদের কাজের মাধ্যমে সেটা নতুনভাবে কী হলো, ব্যাখ্যা পাইল এবং প্রসারিত হলো। তো প্রাচীন যে গ্রিক দার্শনিক থেলিস, তিনি কসমোলজির যে প্রাথমিক যে পরিস্থিতিটা, সেটাকে তিনি পৃথিবীতে প্রথম উদ্ঘাটন করল। তিনি বিশ্বাস করতেন যে যেমন পৃথিবী এবং এর যে চারপাশের যে উপাদানগুলা, সেই সব কিছুর মূলই হচ্ছে পানি। থেলিস এটাও বলছিল যে পানি সব কিছুর উৎস হচ্ছে এর মূল উপাদান। তো এই যে এটি ছিল প্রথম একক কোনো উপাদান দ্বারা আমাদের জগতের যে কোনো কিছুকে ব্যাখ্যা দেওয়ার একটা চেষ্টা, এবং তার এটাও ধারণা ছিল যে মহাবিশ্বের যে
বিভিন্ন ধরনের উপাদান সেগুলো একে অপরের থেকে উদ্ভূত এবং সেগুলো পরিবর্তনশীল হতে পারে। দ্যাট মিনস এই যে বিজ্ঞানের ক্ষেত্রে কথাটা কিন্তু অ্যাবসলিউট, যে সব কিছুই পরিবর্তনশীল, অ্যাবসলিউট বলে এখানে কোনো কিছু নেই। তো থেলিসের এই যে প্রাকৃতিক যে দর্শন, এটা কিন্তু সেই সময়ে একবারে প্রাথমিক পদক্ষেপ হিসেবে কিন্তু একটা কসমোলজির বলা যায় যে একটা মাইল ফলক তৈরি করে দেয়। এবং প্রাচীন যে গ্রিক দর্শন, সেটার যে কেন্দ্রীয় বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে একটা গাণিতিক এবং প্রাকৃতিক যে দৃষ্টিভঙ্গি, সেটা থেকে জগৎকে বোঝার যে চেষ্টা করা, এবং যেখানে পদার্থের পরিবর্তনশীলতা এবং যে প্রকৃতির শক্তির যে ভূমিকাটা, সেটা নিয়েও আমাদের প্রচুর তাত্ত্বিক আলোচনাগুলো সেই সময় করা হতো। এই চিন্তা আধুনিক বিজ্ঞানের যে সূত্রপাত ঘটানোর পূর্বাভাস দিয়েছিল, সেই জিনিসটা কিন্তু আমরা এই যে প্রাচীন সময়টা, সেই সময়টাতেই পেয়েছিলাম। এবং সেই সময়ের যে চিন্তার প্যাটার্নগুলো, এটা কিন্তু শৃঙ্খলাবদ্ধ। দ্যাট মিন্স বৈজ্ঞানিক যে গবেষণাটা, সেটা কিন্তু হতে হবে অবশ্যই শৃঙ্খলাবদ্ধ। এটা এলোমেলোভাবে যা খুশি তাই বলে দিয়ে সেটাকে কিন্তু প্রতিষ্ঠা আমরা করতে পারি নাই কখনো, এবং সেটা পারবো না। তো থেলিসের পরে যখন পিথাগোরাস মহাবিশ্বের যে প্রকৃতি, সেটা সম্পর্কে তিনি গাণিতিক কিছু ব্যাখ্যা দাঁড় করিয়েছিলেন। পিথাগোরাস এবং তার যে অনুসারীগুলো, তারা বিশ্বাস করতেন যে মহাবিশ্বের যে প্রতিটা উপাদান, মানে এভরি এলিমেন্ট, প্রত্যেকটার একটা ডেফিনেট ম্যাথমেটিক্যাল রেশিও আছে, এবং সেটার দ্বারাই ওই উপাদানগুলো কী হয়, পরিচালিত হয়। তো তার একটা বিখ্যাত উক্তি তো আমরা সকলেই প্রায় জানি, যেমন যে সংখ্যাই হচ্ছে সব কিছুর মূল। তো এই যে চিন্তা, সেই চিন্তা থেকে গণিতকে মহাবিশ্বের যে ব্যাখ্যার ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা, সেটা কিন্তু পিথাগোরাস করেছিলেন। এবং এই যে পিথাগোরাস, তার মতে আমরা মহাবিশ্বের যে একটা সমন্বিত পরিস্থিতি দেখতে পারি, সেটা হচ্ছে তিনি ব্যাখ্যা করেছিলেন কিসের মতো কাজ করে, সঙ্গীতের মতো। এই যে যেখানে তিনি প্রতিটা উপাদানকে তার নিজস্ব সংখ্যার ভিত্তিতে ব্যাখ্যা করার প্রবণতাটাকে দিয়েছিলেন, এটা ছিল তার দার্শনিক ভিত্তি। তো পিথাগোরাসের ওই সময়ের যে চিন্তার জায়গাটা, সেটাকে যদি বর্তমানে প্রেক্ষাপটে আমরা দেখি, তাহলে দেখব যে স্ট্রিং তত্ত্ব, সেটার সাথে কিন্তু একটা সাদৃশ্যপূর্ণ অবস্থা আছে। দ্যাট মিনস স্ট্রিং তত্ত্ব বা স্ট্রিং থিওরি, এটা হচ্ছে আমাদের আধুনিক এই যে কসমোলজিক্যাল বা মহাবিশ্ব সম্পর্কিত যে ধারণাগুলো, সেটাকে কিন্তু ধারণ করে। তো মহাবিশ্বের যে মৌলিক উপাদান, সেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র যে আমাদের কম্পমান যে স্ট্রিংগুলো আছে, সেটা যেটা বিভিন্ন মাত্রায় বিরাজ করে, এবং একই সাথে যে গাণিতিক যে বৈশিষ্ট্যগুলো, সেটার মাধ্যমে বাস্তবতাটা কী হয়, নির্ধারণ হয়। তো এই যে পিথাগোরাসের যে গাণিতিক দৃষ্টিভঙ্গি এবং স্ট্রিং তত্ত্বের এই মিল আমাদের দেখায় যে প্রাচীন দর্শনের ভিত্তিতে আমাদের আধুনিক বিজ্ঞান কি করতে পেরেছিল, একটা নতুন প্রেক্ষাপট তৈরি করতে পেরেছিল। প্রাচীন চিন্তাবিদদের ধারণা ছিল এবং তাদের যে দার্শনিক অনুসন্ধানগুলো ছিল, তো পরে সেটা কি হলো, সায়েন্সের যে প্রবাহমান ধারা, সেটার প্রেক্ষিতে আরও বিস্তার লাভ করলো। এবং সেখানে আমরা গ্যালিলিও দেখতে পেলাম, কোপার্নিকাসকে দেখতে পেলাম। তো মহাবিশ্বে আমাদের সূর্যের যে অবস্থান, সেটা কিন্তু কেন্দ্রে, এই জিনিসটা সেই সময় একটা কনফ্লিক্টেড পরিস্থিতি তৈরি করাই দিল। অর্থাৎ আমাদের যে মহাবিশ্বের কেন্দ্র, সেই কেন্দ্রটাকে নিয়ে দুইটা গ্রুপে ভাগ হয়ে যাওয়ার পরিস্থিতি আর কি। অর্থাৎ কেউ মনে করতো যে আমাদের পৃথিবী হচ্ছে সব কিছুর কেন্দ্র, আবার কেউ কেউ মনে করতো সূর্য। তো এই যে সূর্য কেন্দ্রিক মডেল আর সেই সাথে হচ্ছে পৃথিবী কেন্দ্রিক মডেল, এই ব্যাপারগুলো সেই সময় একটা দ্বিধাদ্বন্দ্বিত পরিস্থিতি শেষ করে বর্তমান যুগে উপনীত হয়েছে। তো কোপার্নিকাস সেই সময় কী করলো, যে তার যে সূর্যকেন্দ্রিক যে মডেল, তো সেটাকে তিনি ব্যাখ্যা করলেন যে পৃথিবী আমাদের মহাবিশ্বের কী নয়, কেন্দ্র নয়, এটা স্বাভাবিক, বরং সূর্য এর কেন্দ্রে আছে। এবং আমাদের যে পৃথিবী এবং অন্যান্য যে গ্রহগুলো, যেমন এই সূর্য, সূর্যের সাথে আমাদের বৃহস্পতি, শুক্র, এই গ্রহগুলো প্রত্যেকটা হচ্ছে কি সূর্যের চারপাশে আমাদের মঙ্গল গ্রহ ঘূর্ণয়মান। তাহলে এই যে তত্ত্ব, এই তত্ত্বটা হচ্ছে ধর্মীয় যে বিশ্বাস এবং প্রাচীন যে জ্ঞানের উপর সরাসরি আঘাত করলো সেই সময়। এবং যেখানে পৃথিবীকে আমাদের মহাবিশ্বের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হতো, সেখানে জিনিসগুলো কী করলো, আঘাত করে দিল। তাহলে এই যে কোপার্নিকাসের যে ধারণাগুলা আরও শক্তিশালী করলো কে, গ্যালিলিও। তিনি প্রথম কী দেখালো, যে প্রথম
টেলিস্কোপের মাধ্যমে তিনি পর্যবেক্ষণ করেন এবং দেখান যে বৃহস্পতি নামক যে গ্রহটা আমাদের সৌর সিস্টেমের মধ্যে, সেখানে চারপাশের যে চাঁদ, সে চাঁদগুলো হচ্ছে ঘূর্ণীয়মান। তো তখন প্রমাণিত হয় যে সব কিছুই আসলে পৃথিবীকে কেন্দ্র করে নয়, বরঞ্চ পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরছে এবং আরও অন্যান্য যেসব অবজেক্টগুলো আছে সেটারও বিভিন্ন প্রাসঙ্গিক কাঠামোকে কেন্দ্র করেই ঘূর্ণীয়মান অবস্থায় আছে। তাহলে গ্যালিলিওর এই যে একটা বৈজ্ঞানিক যে পরিস্থিতি এবং যে ভিত্তিটা কোনো একটা জিনিসকে পর্যবেক্ষণ করে, সেখান থেকে আমরা কিন্তু নতুন একটা দিগন্ত পেলাম বিজ্ঞানের যুগে। এবং বিজ্ঞানের বিভিন্ন ধরনের যে পরিস্থিতিগুলো, সেগুলোর মধ্যে তার যে এক্সপেরিমেন্টাল সিচুয়েশনটা, সেটা কিন্তু আমাদেরকে পরীক্ষালব্ধ যে বিজ্ঞান, সেটার কিন্তু একটা উন্মোচন ঘটাই দিল। এবং গ্যালিলিওর যে উক্তি ছিল একটা, সেটা হচ্ছে যে বিজ্ঞানের বই হচ্ছে কি প্রকৃতির মধ্যে লেখা আছে এবং এর ভাষা হলো গণিত। এবং বিজ্ঞানী গ্যালিলিওর যে কাজ, সেটা হচ্ছে বিজ্ঞানের ইতিহাসে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, পরবর্তীতে একটা বিপ্লব সৃষ্টি করেছিল পরে। এবং প্রাচীন যে দর্শন, সেটা থেকে আমাদের যে আধুনিক বৈজ্ঞানিক যে অনুসন্ধানের পরিস্থিতিটা, সেটা কিন্তু নতুনভাবে দিক উন্মোচন করাই দিল আর কি। গ্যালিলিও আর যে কোপারনিকাসের যে কাজ, সেটা কিন্তু আমাদের মহাবিশ্বের যে সূচনা এবং সেটাকে কেন্দ্র করে বলি আমরা যে কেন্দ্রীয় যে অবস্থানে চিন্তাভাবনা যে নতুন দিক যে উন্মোচন করেছিল, সেটা ঠিক এর পরবর্তীতে আমাদের মহাবিশ্বের যে প্রসারণ এবং এর উৎপত্তি নিয়ে আরও বিস্তৃত কাজ হলো কার দ্বারা? বিজ্ঞানী এডউইন হাবলের দ্বারা। এবং তিনি সেখানে নতুন পথ তৈরি করলেন। হাবল সেই 1929 সালের দিকে মহাবিশ্বের যে প্রসারণ, সেটা তিনি প্রমাণ দিলেন এবং তিনি দেখান সেই সময় যে সমস্ত যে ছায়াপথ একে অপরের থেকে কী করছে, দূরে সরে যাচ্ছে। এবং এটা থেকে বোঝা গেল যে মহাবিশ্ব একসময় একটা বিন্দুতে কেন্দ্রীভূত ছিল। এই যে থিমটা, সেটাকে কিন্তু আমরা পেলাম সেই কত 1930 সালের দিকে এসে, এবং একটা বিশাল বিস্ফোরণের মাধ্যমে এটা প্রসারিত হয়েছে। এই যে বিশাল বিস্ফোরণ, এই ঘটনাটার নাম কি দিলাম আমরা তখন? বিগ ব্যাং। তাহলে বিগ ব্যাং এই যে তত্ত্ব, সেটাকে ভিত্তি করে আজকের যে বিজ্ঞানীরা, তারাও বিশ্বাস করেন যে মহাবিশ্ব সেই মোটামুটি 13.5 বিলিয়ন বছর আগে একটা অত্যন্ত ঘন এবং উত্তপ্ত একটা অবস্থা থেকে সৃষ্টি হয়েছিল, মানে একটা ছোট্ট বিন্দুতে কেন্দ্রীভূত ছিল। তো এই যে তত্ত্ব, এটা কিন্তু কসমোলজির যে জগৎ বা যে চর্চা, সেটার ক্ষেত্রে কিন্তু উল্লেখযোগ্য একটা অগ্রগতি দিয়ে দিল। এবং প্রাচীন দার্শনিকদের চিন্তাভাবনার যে ব্যাপারগুলো ছিল, সেগুলো থেকে ফার্দার দেন বেটার। এবং তাদের চিন্তাভাবনার বাইরে গিয়ে মহাবিশ্বের যে সৃষ্টি, সেটাকে তিনি বৈজ্ঞানিকভাবে কিন্তু আমরা বিশ্লেষণ করার পথ দেখতে পেলাম এই বিগ ব্যাং পরিস্থিতিটার পরবর্তীতে। এবং আইনস্টাইনের যে আপেক্ষিক তত্ত্ব এবং কোয়ান্টাম পদার্থবিজ্ঞান, তো এটার সাথে কিন্তু বিগ ব্যাং তত্ত্বের যে মহাবিশ্বের উৎপত্তি, সেটাকে আমরা কী করতে পারতেছি, আধুনিক বিজ্ঞানের একটা প্রধান ভিত্তি হিসেবে দেখতে পাচ্ছি। এর সাথে আমাদের সম্পর্কযুক্ত আছে স্টিফেন হকিংসের বিখ্যাত কাজ আ ব্রিফ হিস্টোরি অফ টাইম। তো তো সেখানে তিনি বিগ ব্যাং তত্ত্বকে আরও বিশদভাবে ব্যাখ্যা করেছেন তার ওই বইটাতে। এবং মহাবিশ্বের যে গঠন এবং প্রকৃতি নিয়ে নতুন একটা চিন্তাধারাও তিনি উন্মোচন করাই দিয়েছেন ওইখানে। এবং তিনি বলতেছেন এরকম যে মহাবিশ্বের উৎপত্তি এবং সময়ের যে শুরু, সেটা একই সাথে। এবং তিনি ব্ল্যাক হোল এবং আমাদের মহাবিশ্বের যে গোপন রহস্য, সেটা সম্পর্কে আরও গভীরভাবে গবেষণা করছেন। এবং আমাদের যে মহাবিশ্বের যে বর্ধনশীল এক্সপ্যান্ডিং যে নেচার এবং সময়ের যে সীমাহীনতাটা, সেটা সম্পর্কেও তিনি নতুন ধারণা দেয়। হকিংয়ের যে কাজ আমাদের যে চিন্তাধারা, সেটাকে একটা নতুন পর্যায়ে নিয়ে গেছে, যেটা মহাবিশ্বের যে রহস্য বলি এবং গাণিতিক যে সৌন্দর্য, সেটাকে আরও স্পষ্টভাবে আমাদের কাছে উপস্থাপন করাইছে। তো এই মোটামুটি প্রাচীনকালে যে দার্শনিকদের যে কাজ, সেটা থেলিস বলি বা পিথাগোরাস বলি বা প্লেটো বলি, তো মহাবিশ্বের প্রাথমিক যে ধারণাগুলো, সেগুলো কিন্তু তৈরি হয়েছিল প্রাচীনকাল থেকে। এবং তাদের চিন্তাধারাগুলো আধুনিক বিজ্ঞানীদের একটা ভিত্তি হিসেবে কাজ করে গেছে। আইনস্টাইন বলি, হাবল বলি, হকিং বা ভবিষ্যতে যারা বিজ্ঞানীরা আসবে, তাদের জন্য
প্রাচীন চিন্তাবিদদের যে কাজের উপর ভিত্তি করে আরও গভীর বিশ্লেষণের মাধ্যমে আমরা প্রকৃতির মহাবিশ্বের যে অবস্থাটা সেটাকে আমরা দেখতে পারবো এবং নতুন তত্ত্বের পরিস্থিতিটাও হয়তো পাবো। এবং মহাবিশ্বের যে উৎপত্তি, গঠন এবং এই যে এক্সপ্যানশন যেটা হচ্ছে বা প্রসারণ, এইটার পরিস্থিতিটাকে আমরা আরও বিশাল এবং রহস্যময় বাস্তবতার অংশ হিসেবে দেখতে পারবো, এবং যার প্রতিটা জায়গায় বহু ধরনের অন্বেষণযোগ্য উপাদান আছে। এবং প্রাচীনকাল থেকে আধুনিক যুগে যে চিন্তাধারাটা, সেটা কিন্তু আমাদেরকে নতুন দিগন্তগুলাই উন্মোচন করাই দিচ্ছে। তো এর পরবর্তীতে আমাদের বিবর্তন এবং মানবজাতির যে শারীরিক এবং মানসিক যে বিকাশের যে জায়গাটা, সেটা আমাদের নতুন এই পৃথিবীতে আমাদের এই বর্তমান সময়টাতে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। যেমন বিবর্তন মানুষের শারীরিক এবং মানসিক বিকাশের সবচেয়ে প্রভাবশালী এবং গভীরতম যে ধারণাগুলো আছে সেটার কিন্তু একটা জানি আমরা। তো প্রাচীনকালেও এই বিষয়গুলো নিয়ে আলোচনা কি হয় নাই? হয়েছে। প্রাচীনকালে অ্যারিস্টটলের মতো দার্শনিকরা জীববিজ্ঞান এবং প্রাণীজগতের যে চলমান অবস্থাটা সেটা কিন্তু তাত্ত্বিক আলোচনা তারা করছে। কিন্তু চার্লস ডারউইন তিনি এই জিনিসটার একটা বৈজ্ঞানিক ভিত্তি স্থাপন করে দিচ্ছে। অর্থাৎ প্রাচীনকালে অ্যারিস্টটলের মতো দার্শনিকেরা বিষয়গুলোকে চিন্তা করেছে তাত্ত্বিক কাঠামোতে, সেটাকে চার্লস ডারউইন একটা বৈজ্ঞানিক ভিত্তি দাঁড় করাই দিছে। তো মানবজাতির যে শারীরিক এবং মানসিক যে বিকাশ, এটাতে কিন্তু বিবর্তনের ভূমিকাটা প্রাসঙ্গিক। কারণ এখান থেকে আমরা জিন তত্ত্বের যে অগ্রগতি, মানুষের আমাদের নিজেদের আচরণ এবং নৈতিক বিকাশের যে পরিস্থিতিটা, মানে সেটার উপরে বিবর্তন জিনিসটা কীভাবে প্রভাব ফেলে, এই ধরনের প্রশ্নগুলো এখন আমরা এই বর্তমান পৃথিবীতে অনেক ভেঙে ভেঙে খুঁজছি, দেখতেছি, গবেষণা করছি এবং সেটা বিশ্লেষণ করে আমরা ব্যাপারগুলোকে আরও বিস্তৃতভাবে বোঝার চেষ্টা করছি। যেমন অ্যারিস্টটল, তিনি তো সেই সময়ে প্রাচীন ওই খ্রিস্টপূর্ব 380 কি 70 এই সময়টাতে তিনি ছিলেন দার্শনিক, একই সাথে বিজ্ঞানের যে পরিস্থিতিটা সেটাকেও তিনি চিন্তাভাবনা করছেন দর্শনের সংমিশ্রণের সাথে, এবং তিনি একই সাথে পৃথিবী এবং প্রাণীজগৎকে বোঝার চেষ্টা করেছিলেন। এবং সেটার একটা নমুনা আমরা আরও বিস্তৃতভাবে পাই যে প্রাণীদের ইতিহাস নামে একটা বই আছে তার, হিস্টোরিয়া অ্যানিমেলিয়া। তো সেখানে তিনি জীববিজ্ঞানের একটা প্রধান ভিত্তি হিসেবে তিনি এই বইটি রচনা করেছিলেন বলা যায়। সেটা আমাদের প্রাচীন জীববিজ্ঞানের একটা ভিত্তি ছিল এই বই। তো অ্যারিস্টটল বিশ্বাস করতেন যে আমাদের যে প্রাণীরা একটা নির্দিষ্ট স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে বৃদ্ধি এবং বিকাশ লাভ করে, এবং তাদের আচরণ এবং শারীরিক গঠন দ্বারাও তারা প্রভাবিত হয়। তার মানে এখানে কিন্তু অ্যারিস্টটলও আচরণ এবং শারীরিক গঠনের ব্যাপারটা ইঙ্গিত দিচ্ছে যে প্রভাবিত হয় কিসের প্রেক্ষিতে, নির্দিষ্ট একটা প্রক্রিয়ায়। তো অ্যারিস্টটলের মতে ছিল যে প্রাণী জগতের প্রতিটা প্রজাতির যে নিজস্ব কিছু উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্য পূরণ করতে তারা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে বিকশিত হয়। হ্যাঁ, মানুষের ক্ষেত্রে একরকম, গরু ছাগলের ক্ষেত্রে আরেক রকম। যেমন প্রাণীদের যে আচরণ, খাদ্য গ্রহণ বলি, প্রজনন প্রক্রিয়া বলি এবং বিভিন্ন বৈশিষ্ট্য বলি, সেগুলোকে নিয়ে তিনি বিশদ আলোচনা করেছেন সেই সময়ে। তো অ্যারিস্টটলের মতে আমাদের যে এই প্রক্রিয়াগুলো, যেমন আমাদের যে আচরণ, খাদ্য গ্রহণ, প্রজনন প্রক্রিয়া, এগুলোর পেছনে একটা সাধারণ যুক্তি আছে, এবং এই যুক্তিটা তাকে প্রাকৃতিক যে জগৎ সেটার মধ্যে একটা আমরা উদ্দেশ্যমূলক দৃষ্টিভঙ্গি বলতে পারি যে গ্রহণ করতে সহায়তা করেছে, যেটাকে আমরা টেলিওলজিক্যাল বলি। অর্থাৎ টেলিওলজিক্যাল দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে পেরেছে এই প্রক্রিয়াগুলোর মধ্যে দিয়ে। তবে অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি ছিল নির্দিষ্ট এবং কিছু আধ্যাত্মিক পরিস্থিতি থেকে অনুপ্রাণিত, এবং তিনি বিশ্বাসও করতেন যে প্রতিটা প্রাণী আমাদের সৃষ্টিকর্তার একটা নিকট কাজের ফলাফল এবং তাদের বিকাশের পেছনে একটা নির্দিষ্ট উদ্দেশ্য আছে, এবং এটা বিবর্তনের পরিবর্তে একটা স্থির ধারার প্রাণীর বিকাশের চিন্তা করতে পারে এরকম। তো অ্যারিস্টটলের সেই সময়ের প্রাকৃতিক যে দৃষ্টিভঙ্গি, সেটার বিপরীতে আমরা চার্লস ডারউইনের প্রাকৃতিক নির্বাচনের যে পরিস্থিতিটা, সেটাকে কিন্তু আরও যৌক্তিক যে পরিস্থিতি বা বৈজ্ঞানিক পদ্ধতিতে সেটাকে কিন্তু দেখতে পারি। এবং
চার্লস ডারউইনের যে অরিজিন অফ স্পিসিস এই বইটাতে আমরা যদি দেখি যে তিনি এখানে বিভিন্ন বিষয়কে আলোকপাত করছেন বিস্তৃতভাবে। যেমন সেখানকার একটা কথা হচ্ছে এরকম যে জীবজগতে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে আমাদের প্রজাতির বিকাশ ঘটে। তো আমাদের জীবনের বিবর্তন হচ্ছে একটা প্রাকৃতিক প্রক্রিয়া, যেখানে পৃথিবীর যত ধরনের প্রজাতিগুলো আছে সকল প্রজাতি অভিযোজনযোগ্য যে বৈশিষ্ট্যগুলো সেটার সাথে খাপ খেয়ে পরিবেশের সঙ্গে পরিবর্তিত হয়। এবং প্রাকৃতিক নির্বাচন নামক যে প্রক্রিয়াটা এটা খুবই শক্তিশালী এবং অভিযোজনক্ষম যেসব প্রাণী তারাই শুধু তাদের গুণাবলী টিকিয়ে রাখতে পারবে পরবর্তী প্রজন্মের জন্য এবং সেটা স্থানান্তরিত করবে। এই যে ব্যাপারগুলো যেটা আমরা অ্যারিস্টটলের কাজের মধ্যে পাইনি, যেটা আমরা পেলাম কখন, সেই 1800 দশকের দিকে। তো ডারউইনের তত্ত্ব দ্য থিওরি অফ ইভলিউশন ধর্মীয় এবং দার্শনিক যে ধারণাগুলো সেটার মধ্যে বিশাল একটা বিরোধ সৃষ্টি করেছিল সেই সময়। কারণ এই যে ডারউইনের যে বিবর্তন তত্ত্ব সেটা প্রমাণ করেছিল যে মানুষ এবং অন্যান্য যেসব প্রাণীরা সেগুলো কিন্তু ঈশ্বরের দ্বারা তৈরি হওয়া কোনো নির্দিষ্ট বা চূড়ান্ত রূপ নয়, বরং এই যে জীব বা মানুষ একটা দীর্ঘ বিবর্তনীয় প্রক্রিয়ার ফলাফল, এটাই হচ্ছে ইন্ডিকেট করে দিয়েছিল ডারউইন। তো এই তত্ত্ব সেই সময়টাতে খ্রিস্ট ধর্মের যে সৃষ্টিতত্ত্ব সেটাকে চ্যালেঞ্জ করে এবং জীবনের যে প্রকৃতি সেটা সম্পর্কে নতুন জ্ঞান কিন্তু পৃথিবীর মানুষদের মধ্যে স্থানান্তর করে দেয়। তার মানে পৃথিবীতে ওই সময়টাতে সব মানুষই এটা ভেবে নিত হয়তো যে যে কোনো প্রাণী ঈশ্বরের দ্বারা তৈরি হওয়া, কিন্তু ডারউইনের এই চিন্তার পরবর্তীতে সেটাকে কিন্তু আমরা দেখলাম যে একটা পরিবর্তন আসলো, অর্থাৎ নতুন জ্ঞান দিল। তাহলে প্রাচীনকালে মানুষ যেটা বিশ্বাস করত যে প্রাণী জগৎ অপরিবর্তিত বা স্থির, এটা কিন্তু ডারউইনের এই ইভলিউশন থিওরির মাধ্যমে এক ধরনের পরিবর্তন পরিস্থিতিটা আসলো। অর্থাৎ প্রাণী জগতের শুধু মানুষ না, সকল কিছু যে পরিবর্তনীয়তাটা আছে এবং এর বিকাশের অবস্থাটা চলমান। তো বিবর্তন তত্ত্বের যে অগ্রগতি এটা হওয়ার সাথে সাথে আমরা যে জিন তত্ত্ব বা জেনেটিক্সের যে ক্ষেত্রটা সেটার মধ্যেও বিশাল অগ্রগতি দেখতে পারি। তো এটার প্রথম জেনেটিক্সের যে বিষয়টা সেটার মূল পরিস্থিতিটা কার কাছে পেলাম, সেটা হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেলের কাছে। তিনি তার কাজের মাধ্যমে জিন নামক যে বিষয়টা সেটাকে তিনি পৃথিবীর সামনে উপস্থাপন করলেন এবং বৈশিষ্ট্য বিকাশের যে ধারণা সেটাকে তিনি বিকাশিত করলেন। এবং ডারউইনের যে তত্ত্বটা দ্য থিওরি অফ ইভলিউশন সেটাকে কিন্তু এই জেনেটিক্স বা জিন তত্ত্বটা আরও বেশি স্পেসিফিকভাবে শক্তিশালী করে তুলল। কেন? কারণ মেন্ডেলের গবেষণায় দেখা যাচ্ছে যে আমাদের যে বংশানুক্রমের যে বৈশিষ্ট্যটা সেটা স্থানান্তরের পেছনে সম্পূর্ণভাবে কাজ করতেছে, সেটা হচ্ছে জিন তত্ত্ব। তো এই যে জিন তত্ত্বের যে বংশানুক্রমে বৈশিষ্ট্য স্থানান্তর করে দেওয়ার যে অবস্থাটা, এটা কিন্তু ডারউইনের সে প্রাকৃতিক নির্বাচনের সঙ্গে ওই যে বংশানুক্রম যে তত্ত্ব সেটাকেই কিন্তু আমাদেরকে ইন্ডিকেট করে দেয়। তো এইখানে মূলত বংশানুক্রমিক যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিভাবে প্রভাবিত হয় সেই বিষয়গুলোকেও কিন্তু ওই তত্ত্বটা বিস্তরভাবে ব্যাখ্যা করতে পারে। তো জিন তত্ত্বের যে ডেভেলপমেন্ট বলি আমরা, তো সেটার মাধ্যমে আধুনিক যে বিজ্ঞানীরা তারা প্রমাণ করতে পেরেছেন যে আমাদের আচরণ বলি, আমাদের যে শারীরিক স্ট্রাকচার বলি, ক্যারেক্টারিস্টিক্স বলি, মানসিক যে প্রক্রিয়াগুলো বলি বা মেন্টাল টেকনিক, সেগুলো কিন্তু অনেকাংশে আমাদের জেনেটিক কাঠামোর উপরে কি নির্ভরশীল। যেমন ধরেন বিভিন্ন জিন মানুষের মস্তিষ্কের বিকাশ এবং একই সাথে মনস্তাত্ত্বিক প্রবণতাটাকে নিয়ন্ত্রণ করতেছে। তো এই যে এই গবেষণাটা কিন্তু আমাদেরকে কি ফলাফল দিচ্ছে, মানে আমাদেরকে কি বোঝাচ্ছে যে মানুষের যে বিবর্তন সেটা কেবল শারীরিকভাবে পরিবর্তন নয়, বরং আমাদের যে মানসিকভাবে যেসব কিছুকে আমরা ভাবতেছি এবং একই সাথে আমাদের বৈশিষ্ট্য বা আচরণের দ্বারা প্রকাশ করতেছি সেই পরিবর্তনটাকেও প্রভাবিত করতেছে বা নিয়ে প্রকাশ করতেছে কি এই জিন তত্ত্ব। তাহলে জিন তত্ত্বের এই যে ইমপ্রুভমেন্ট বা অগ্রগতি আমাদের কি বুঝতে সহায়তা করতেছে?
এটা মূলত একটা চলমান যেহেতু একটা প্রক্রিয়া, যেটা আমাদের শুধুমাত্র যে মানসিক পরিস্থিতি সেটাকে যে প্রভাবিত করতেছে তাও তো নয়, এটা আমাদের একই সাথে মানে একটা মানুষের মধ্যে তার যে শরীর এবং তার যে পুরা মানসিক গঠন সম্পূর্ণটাকে কী করতেছে, প্রভাবিত করতেছে। এবং এটা আমাদের আচরণটাকেও কী করতেছে, প্রভাবিত করতেছে। এবং যেহেতু আচরণটাকে প্রভাবিত করতেছে, সুতরাং নৈতিকতার যে পরিস্থিতি সেটাও কি এখানে সম্পর্কযুক্ত? এই ব্যাপারটা বর্তমান পৃথিবীর একটা বিশাল বড় প্রশ্ন, যে বিবর্তনের ফলে আমাদের যে মানব জাতি তারা তো শুধু শারীরিকভাবে নয়, আচরণগতভাবে এবং নৈতিকভাবেও বিকশিত হচ্ছে প্রতিনিয়ত। তাহলে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে আমরা শুধু সামাজিক আচরণ পাচ্ছি তা কিন্তু নয়, নৈতিক যে বিকাশ সেটাকেও পাচ্ছি। যেমন সমাজে সহযোগিতা করা, এবং যেমন ধরেন আপনি একজন মানুষ, আপনার কেউ উপকার করছে, তো এই যে নৈতিক আচরণটা এটা মূলত বিবর্তনের মাধ্যমে তৈরি হয়। মানে এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে আলটিমেট ট্রুথ বর্তমানের। অর্থাৎ আমরা সমাজে যদি কাউকে অসহযোগিতাও করি এবং কারো যদি ভালো না করে খারাপও করি, সেটাও আসলে বিবর্তনের মাধ্যমে তৈরি হওয়া। তাহলে প্রকৃতিতে যে সকল প্রাণী সামাজিকভাবে একত্রে বসবাস করে এবং পরস্পরের সহযোগিতা করে, তাহলে তাদের মধ্যে বেঁচে থাকার সম্ভাবনার জায়গাটাও বেশি। এখানে বেঁচে থাকার সম্ভাবনাটা বেশি বলতে কি সে বেশি লাইফ টাইম পেয়ে যাবে এরকম না, ওই প্রজন্মে বেঁচে থাকার প্রবণতাটা বেশি থাকবে। অর্থাৎ যেমন একটু সাধারণভাবে আপনি চিন্তাভাবনা করতে পারেন এরকম, যে আপনি একা একা একটা দ্বীপে বসবাস করছেন, অথচ এদিকে বাংলাদেশে পুরো একটা গোষ্ঠী 64 জেলায় বসবাস করতেছে। তাহলে ওই 64 জেলা যত ধরনের মানুষজন আছে তাদের বেঁচে থাকার প্রবণতাটা বেশি হবে নাকি আপনার? অবশ্যই আপনার ওইখানে আর কোনো প্রজন্ম তৈরি করার কিছু নাই, সুতরাং আপনি মারা গেলে আপনার ওইখান থেকে টাইম লাইন বন্ধ। তো এটা হচ্ছে বেঁচে থাকার সম্ভাবনার জায়গাটা বেশি। তো মানব আচরণে আমাদের বিবর্তন নিয়ে কিন্তু মনোবিজ্ঞানী বলেন অথবা দার্শনিক বলেন বা বলি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি প্রতিনিয়ত একটা চর্চার ফলাফল। ইভেন যারা অ্যানথ্রোপোলজিস্ট তারাও পর্যন্ত আমাদের যে অ্যানিশিয়েন্ট টাইমটাতে বা প্রাচীন সময়টাতে যে মানব গোষ্ঠীগুলা একত্রে একটা সোসাইটিতে বসবাস করত এবং তারা নিজেরা নিজেদের মধ্যে সাহায্য সহযোগিতা করত, এই ব্যাপারটাকেও আমরা কি করতে পারছি, ইন্ডিকেট করতে পারছি একটা প্রত্নতাত্ত্বিক সাইটে গিয়ে, যে হ্যাঁ সহযোগিতার যে প্রক্রিয়াটা সেটা বিবর্তন প্রক্রিয়ারই একটা অংশ, যা মানুষের মধ্যে নৈতিকভাবে বিকাশ সহায়তা করতেছে। তো আমাদের এই পৃথিবীর কিছু দার্শনিকরা এই ব্যাপারগুলোকে তাদের চিন্তা দিয়ে আরও বিস্তৃতভাবে ভেবেছেন, যেমন ইমানুয়েল কান্ট, একই সাথে স্টুয়ার্ট মিল। তারা তাদের চিন্তায় নৈতিক চিন্তার যে বিষয়গুলো সেগুলোকে আরও কিছু যুক্তির মাধ্যমে দেখিয়েছেন। আমাদের যে নৈতিকতার যে ভিত্তি সেটা হচ্ছে মানবিক যে আচরণ বলি বা সমাজের মধ্যে যে সম্পর্ক সেটার সাথে সম্পর্কযুক্ত, এই বিষয়গুলো তারা দেখিয়েছেন। একই সাথে আমাদের যে ইমানুয়েল কান্ট তার যে ক্যাটাগরিক্যাল যে ইম্পারেটিভ নীতি বলি, তো সেখানে তিনি এটাকে উল্লেখ করতেছেন যে নৈতিকতাটা হচ্ছে কি একটা সর্বজনীন আদর্শ, যেটা আমাদের মানুষের যে আচরণ বলি বা পারস্পরিক সম্পর্কের মাধ্যমে অবস্থাটাকে বলি সেটাকে বিকশিত করে। এবং একই সাথে ইউটিলিটেরিয়ান তত্ত্বে আমাদের স্টুয়ার্ট মিল কি বলতেছেন, তো ওই ইউটিলিটেরিয়ান তত্ত্বে তিনি বলতেছেন যে নৈতিকতা জিনিসটা হচ্ছে মানুষের সুখ এবং কষ্ট কামনার একটা প্রচেষ্টা মাত্র। তার মানে এই ব্যাপারটাও কিন্তু কিসের মাধ্যমে প্রভাবিত হচ্ছে, ওই যে আমাদের মেন্ডেলের জিন তত্ত্ব, তার আগে কি বিবর্তন তত্ত্ব, এইসব কিছুর দ্বারা। তার মানে একটাকে আমরা আর একটার সাথে যদি বাদ দিয়ে জিনিসটাকে আলোচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে জিনিসটা অসম্পূর্ণ। তো এই যে বর্তমান টাইমটাতে বা আমাদের আধুনিক সমাজে, আধুনিক এই পৃথিবীতে মনোবিজ্ঞান বলি বা জিনতত্ত্ব বলি, সেটার বিবর্তনীয় যে পরিস্থিতিটা, যেটার মাধ্যমে আমাদের মানুষের দ্বারা যে নৈতিক অবস্থাটাকে আমরা প্রকাশ করতে পারি, সেটার ভিত্তি কিন্তু খুবই শক্তিশালী। দ্যাট মিন্স আমরা যদি কেউ খুব রাগান্বিত পরিস্থিতিও প্রকাশ করি ব্যবহারের দ্বারা, আচরণের দ্বারা, দ্যাট মিন্স ওইটাও হচ্ছে আমাদের
একটা জেনেটিকভাবে আসা বলা যায় যে অংশ, হয়তো আমার বাবার সেই পরিস্থিতি ছিল, বা দাদা ছিল, তার দাদা ছিল, তার দাদা ছিল, এইভাবে জিনিসটা ঘটে আসে একটা ঘটনা। তো বিবর্তনের ফলে মানুষের মধ্যে যে নৈতিকতার পরিস্থিতিটার বিকাশ হচ্ছে, আমাদের বর্তমান সমাজে আমাদের যে আচরণ বলি, নীতি গঠন বলি, এটার ক্ষেত্রে কিন্তু বিশাল একটা ব্যাপক ভূমিকা পালন করতেছে। তো তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা প্রাচীন দার্শনিকদের চিন্তাধারার সাথে আমাদের বর্তমান সময়ের যে আহ, দার্শনিক বলি, বিজ্ঞানী বলি, তাদের বিবর্তন তত্ত্ব সম্পর্কিত যে চিন্তাগুলো, সেটা কিন্তু অনেকটা বিকশিতভাবে নতুনভাবে ব্যাখ্যার জায়গাটা পেয়েছে। যেটা অ্যারিস্টটলের সেই সময়টাতে একটা বেসিক থিম হিসেবে ছিল, সেটা কিন্তু চার্লস ডারউইন পর্যন্ত আরও বেশি প্রস্ফুটিত, আরও বেশি বিস্তারিত। যেমন প্রাকৃতিক নির্বাচন, সেটাকে কিন্তু অ্যারিস্টটল বলতে পারেনি, যেটা চার্লস ডারউইন সেটাকে আরও ডিটেলসে ব্যাখ্যা করেছেন। এবং একই সাথে আধুনিক জিনতত্ত্ব বা মডার্ন জেনেটিক্স, এটার যে অগ্রগতিটা, সেটা কিন্তু প্রাচীনকালে ছিল না, যেটা বর্তমানে আমরা পেয়েছি। এবং একই সাথে বিবর্তনের যে ধারণাটা, সেটা কিন্তু আমাদের পুরা যে পরিস্থিতি, সেটাকে কিন্তু আরও ডিটেলসে বোঝার জায়গাটাকে কী করতেছে, প্রসারিত করতেছে। তো এটা যে শুধুমাত্র যে আমাদের শারীরিকভাবে যে পরিবর্তনের জায়গাটা, সেটাই কিন্তু নয়। এটা আমাদের আচরণ বলি, নৈতিকতা বলি, বা সামাজিক আচরণ বলি, সেই সব কিছুকে ব্যাখ্যা করতে পারে। তো আমাদের যে মানব জাতি ভবিষ্যতে আরও কীভাবে বিকশিত হবে তা আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে বলে আমরা বসে থেকে বলতে পারবো না। কিন্তু বিবর্তনের এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাই কী করতে পারবে, আমাদেরকে সেই জিনিসটাকে বুঝতে সহায়তা করবে। এবং আমাদের যে আচরণ এবং নৈতিকতার যে একটা চলমান পরিস্থিতি, সেটা কিন্তু খুবই দীর্ঘ, এবং সেটা অনেক লং পিরিয়ডের একটা ঘটনা। সেটা 1 লাখ, 2 লাখ, 3 লাখ বছর ধরে চলমান একটা বয়সের পরিস্থিতির সাথে যুক্ত, সেটা 2-1 বছরের সাথে নয়। তো আমাদের ভবিষ্যতের যে বিকাশ, সেটাও হয়তো আমরা এই যে বিবর্তনের যে ধারাবাহিকতাটা পেয়ে আসছি, এটার মধ্যে দিয়ে হয়তো সামনের দিকে যাবে। এবং যেখানে জিন এবং আমাদের যে আচরণ, এটাকে প্রভাবিত করবে আরও বেশি, এবং সেখান থেকে আমরা নতুন কোনো পথ হয়তো দেখব। তো মানুষের যে সভ্যতা, সংস্কৃতি এবং মানুষের বিকাশে নৈতিকতার যে পরিস্থিতিটাই বলি, এগুলো কিন্তু আমাদের জন্য অপরিহার্য। একটু আগে আমরা দেখছি যে নৈতিকতার ব্যাপারটা কিন্তু বিবর্তনের থেকে কিভাবে আসে। তো প্রাচীন যে দার্শনিকরা, তারা শুরু থেকেই যে চিন্তাভাবনাগুলোকে করতো, আধুনিক দার্শনিকদের সাথে তাদের পার্থক্যের জায়গাটা অনুসন্ধানের যে গ্যাপ বা অনুসন্ধানের যে বিস্তৃতি, সেটার মধ্যেই। যেমন নৈতিকতার যে ধারণাটা, সেটা কিন্তু আজ থেকে 1000 বছর আগে যেরকমটা ছিল, এখন কিন্তু সেরকমটা নাই। অর্থাৎ নৈতিকতার ধারণাটা ক্রমাগত বিবর্তিত হচ্ছে। তো আমরা প্রাচীনকালে দার্শনিকদের যে নৈতিকতার যে চিন্তাধারা, বিশেষ করে যেমন সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, তো তাদের যে কাজগুলো, মানে সেগুলোর মধ্যে বর্তমান সময়ের যে ইমানুয়েল কান্ট বলি বা স্টুয়ার্ট মিল বলি, তাদের যে নতুন মাত্রার পরিস্থিতিটা, সেটা আসলে কেমন ছিল, সেই জায়গাটাকে দিয়ে আমাদের নতুন এই বর্তমান পৃথিবীতে আমাদের জীবনযাপনের সন্ধানটাকে করতে পারবো। এবং আসলেই সেটা কেমন। সক্রেটিস সেই সময়টাতে প্রভাবশালী দার্শনিক, এবং তিনি নৈতিকতার যে বিষয়গুলো, সেগুলোকে তিনি কিসের উপরে ছেড়ে দিতেন, আত্মজিজ্ঞাসার উপরে। অর্থাৎ নৈতিকতা দৃষ্টিভঙ্গির মূল নীতি ছিল তার দিক থেকে যে আত্মজিজ্ঞাসা অথবা জ্ঞানের সন্ধান। এই জন্য সক্রেটিসের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের উক্তিগুলো পাই, এরকম যে অপরীক্ষিত জীবনে বেঁচে থাকার যোগ্য নয়। এই বক্তব্যগুলোর দ্বারা তিনি কী বোঝাতে চেয়েছেন, যে আত্মজিজ্ঞাসার গুরুত্বটাকে তিনি এখানে প্রমোট করতে চাইছেন আর কি। এবং তিনি বিশ্বাসও করতেন যে সঠিক জীবনযাপনের জন্য মানুষকে প্রথমে নিজের চিন্তাভাবনা এবং কর্মকাণ্ডগুলোকে নিয়ে কী করতে হবে, পরীক্ষা করতে হবে। এবং তিনি প্রশ্নও করতেন, যেমন কিভাবে আমরা ন্যায়বান হতে পারি, কিভাবে আমরা সৎ হতে পারি, কিভাবে আমরা মিথ্যা কথার পরিস্থিতিটা করতে পারি, সত্য কথাগুলো বলতে পারি। এই যে বিভিন্ন প্রশ্ন তিনি করতেন, এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি কী করতেন, যুক্তি এবং যুক্তিভিত্তিক বিভিন্ন ধরনের ডিসকাশন করতেন তার যে অনুসারীগুলো ছিল, তার স্টুডেন্টসগুলো ছিল, তাদের সাথে। তো
সক্রেটিসের নৈতিক অনুসন্ধান অধিকাংশ সময়ই আমাদেরকে যুক্তির একটা পদ্ধতি হিসেবে দেখানো হয়, এবং সেটা হচ্ছে আমাদের সক্রেটিক পদ্ধতি নামেই পরিচিত বেশি। তো এই পদ্ধতিটা মূলত কি করে? তিনি ব্যক্তিগত অভিজ্ঞতা এবং তার যে আত্মজিজ্ঞাসা, সেটার মাধ্যমে তিনি নৈতিক যে সিদ্ধান্তের ভিত্তি সেটাকে তিনি কী করতে চেয়েছিলেন? প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বা স্থাপন করতে চেয়েছিলেন, এবং তিনি বিশ্বাসও করতেন এটা, যে প্রতিটা মানুষের মধ্যে নৈতিকতার যে ধারণাটা সেটা কিন্তু অন্তর্নিহিত অবস্থায় আছে, এবং ওটাকে উপলব্ধি করতে হলে আত্ম অনুসন্ধানটা অপরিহার্য। তো এই যে সক্রেটিসের যে অনুসন্ধানটা, সেটা কিন্তু আমাদের আজকের এই সময়টাতে এসেও আমরা যে কোনো জায়গায় যখনই ওই যে বিভিন্ন বক্তব্য শুনতে যাই, কোনো জায়গায় বক্তব্য দেখতে যাই, প্রত্যেকটা জায়গায় এই ধরনের কথাগুলো আমরা পাই মাঝে মধ্যে। যেমন বিভিন্ন ধরনের বড় বড় ব্যক্তিগুলো আমাদের ক্ষেত্রে এই কথাগুলো বলে যে নিজের উপলব্ধিটাকে বুঝতে চেষ্টা করো, নিজের ভিতরের আত্ম অনুসন্ধান করো, সেখান থেকে তুমি তোমার ফলাফলটাকে পাবে। তো এরকম, তার মানে সক্রেটিস সেই সময়ে যে কৌশলটাকে কেন্দ্র করে এই ব্যাপারগুলোকে ভাবতো, আমরা ঠিক আজকের যুগে এসেও ওই একই প্রক্রিয়ায় জিনিসগুলোকে কী করতেছি, ভাবতেছি। এবং আমাদের মানুষের যে আত্মজিজ্ঞাসার যে প্রয়োজনীয়তাটা, সেটা কিন্তু আমরা এখনও এসে পাই, এবং এটা কিন্তু সঠিক জীবনযাপনের পথকেও কিন্তু নির্দেশ করতে পারে। মানে ওটাই যে সম্পূর্ণভাবে আমাদের যে জীবনযাপনের যে সঠিক পথ সেটাকে দেখাইতে পারে তা কিন্তু নয়, কিন্তু ওটা একটা মাধ্যম হিসেবে কাজ করতে পারে। তাহলে বর্তমান সমাজেও আমরা কিন্তু সক্রেটিসের এই নীতিটাকে মেনে চলতেছি। দ্যাট মিনস ব্যক্তিগত পর্যায় থেকে বলি বা সামাজিক দায়িত্বের মধ্যে থেকে বলি, আত্মজিজ্ঞাসার জিনিসটার কিন্তু প্রয়োজনীয়তাটা আছে। সক্রেটিসের যে শিষ্য ছিল প্লেটো, তিনি আবার তার যে রিপাবলিক যে বই, সেখানে একটা ধারণা দিচ্ছেন ন্যায় বিচার নিয়ে এবং একটা আদর্শ সমাজ গঠনের জন্য। তো প্লেটো তার যে আদর্শ সমাজের চিন্তাভাবনাগুলা, সেটাকে তিনি কীভাবে দেখাচ্ছেন? ন্যায় বিচার এবং সামাজিক ভূমিকা ভিত্তিক হিসেবে। তো তিনি তার যে বই রিপাবলিক, সেখানে একটা কল্পিত একটা সমাজের তিনি ডিসক্রাইব দিচ্ছেন, বর্ণনা দিচ্ছেন, এবং যেখানে তিনি প্রতিটা ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট ভূমিকা পালন করতে বলার জায়গাটাকে বলতেছেন। এবং তিনি মনেও করেন, তার মতে, যে একটা আদর্শ সমাজে প্রত্যেকটা ব্যক্তি সঠিকভাবে তার দায়িত্ব পালন করতে হবে, এবং সেই দায়িত্বটা পালনই হবে হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। তাহলে প্লেটো তার মতে একটা আদর্শ সমাজে মোটামুটি তিনটা শ্রেণী পাচ্ছি আমরা। একটা হচ্ছে শাসক বা ফিলোসফার, যেটাকে আমরা বলতেছি সেই সময়কে কেন্দ্র করে, মানে প্লেটোর ওই সময়টাতে বলা হতো কিং। পরের যে শ্রেণী সেটাকে বলতেছি আমরা রক্ষক বা সৈনিক, আর পরের একটা শ্রেণী সেটাকে বলতেছি শ্রমিক বা কর্মী। তো প্রতিটি শ্রেণী কিন্তু তার নিজ নিজ ভূমিকা পালন করলেই সমাজে আমরা কি পাবো? ন্যায় বিচারের যে জায়গাটা সেটা কিন্তু পাবো। তো প্লেটোর এই থিওরিটা, এটা কিন্তু আমাদেরকে একটা আদর্শ সমাজের ভিত্তি স্থাপন করার একটা প্রক্রিয়া দেখাচ্ছে। কিন্তু এটা কিন্তু অনেক বিতর্কিত একটা বিষয়, কারণ কর্মী কে হবে এটা কিন্তু আমরা আগে থেকে বলতে পারি না, এবং ফিলোসফার বা কিং কে হবে সেটা কিন্তু আমরা আগে থেকে বলতে পারি না, বা সৈনিক, এটাকে আমরা আগে থেকে যদি ফিক্সড করে দিই তাহলে তার স্বাধীন যে পরিস্থিতিটা সেটাকে কিন্তু আমরা প্রশ্নবিদ্ধ করছি। তো প্লেটোর তত্ত্বে স্বাধীনতা এবং যে ব্যক্তিগত ইচ্ছা, সেটা কিন্তু আমরা কী করি, যে গুরুত্ব দিচ্ছি না। তো সমাজের যে সামষ্টিক কল্যাণ, সেটাকেই আমরা সেখানে প্রাধান্য দিচ্ছি, কিন্তু সামষ্টিক অবস্থাটাকে কি সবাই ওরকম প্রাধান্য দিতে চাইবে? না। তো এইখানে ব্যাপারটা, তার মানে প্লেটোর ওই কৌশলটা এখনের জন্য সব জায়গায় প্রাসঙ্গিক নয়। তো প্লেটোর এই তত্ত্বটা আমাদের আধুনিক সমাজের ক্ষেত্রে তাহলে কিভাবে কাজ করতেছে? আমাদের সমাজের প্রত্যেক ব্যক্তিরই সামাজিক একটা দায়িত্ব পালনের অবস্থা আছে, এবং সামাজিকভাবে যে সুশাসনের যে ধারণাটা, সেখান থেকে আমাদের যে আধুনিক যে রাজনৈতিক দর্শন, সেটার একটা প্রাসঙ্গিকতা আছে। যেমন বিশেষ করে আমাদের যে আধুনিক সমাজে গভর্নমেন্ট বলি, সরকারের ভূমিকার জায়গাটা, সামাজিক ভূমিকার জায়গাটা, সেই সব ক্ষেত্রে আমাদের প্লেটোর কিন্তু সেই তিন শ্রেণীর পরিস্থিতিটা কিন্তু প্রভাব ফেলে, মানে সেই জিনিসটা কিন্তু কাজে লাগে। তো এরপরে অ্যারিস্টটল, তো প্লেটোর তিনি কিন্তু ছাত্র এবং একই সাথে আলেকজান্ডারের শিক্ষক। তো
তো তিনি কিন্তু নৈতিকতা এবং যে ব্যক্তিগত গুণাবলী সেটা নিয়েও তিনি বিস্তৃত আলোচনা আমাদের পৃথিবীর কাছে দিয়েছেন। তো তার নিকোমেশিয়ান এথিক্স এই বইটাতে তিনি যুক্তি দিচ্ছেন এরকম যে নৈতিকতাটা হলো আমাদের এই যে মানুষের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং এই জিনিসটা একটা ব্যক্তির হ্যাপিনেস বা সুখের জন্য অপরিহার্য, এটাকে তিনি ইন্ডিকেট করাচ্ছেন। এবং অ্যারিস্টটল এটাও বিশ্বাস করতেন যে আমাদের যে নৈতিকতা সেটাকে যদি মেজার করতে যাই আমি, তাহলে ইউডামোনিয়া বা পূর্ণাঙ্গ যে সুখ এই জিনিসটা আমার অর্জন করতে হবে সঠিকভাবে জীবনযাপনের মাধ্যমে। তাহলে অ্যারিস্টটল ব্যক্তিগত যে গুণাবলীর ধারণাটা সেটার উপরেই কিন্তু তিনি জোর দিয়েছেন, অর্থাৎ আমার যে নৈতিকতার পরিস্থিতিটা সেটাকে যদি আমি অ্যারিস্টটলের দৃষ্টিভঙ্গি থেকে চাই বর্তমান পৃথিবীতে, তাহলে আমার ব্যক্তিগত গুণাবলীর যে ধারণাটা সেটার উপরেই জোর দিতে হবে। এবং তার এরকমও কিছু বক্তব্য যে একজন ভালো মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্ন গুণাবলীর মাধ্যমে একটা সুষম এবং ন্যায়সঙ্গত জীবন গড়ে তুলতে পারে। হ্যাঁ, কথাটা অনেকের ক্ষেত্রে প্রাসঙ্গিক। এবং একই সাথে অ্যারিস্টটল নৈতিকতা ব্যাপারটাকে একটা মাধ্যম বা পন্থার উপর বিশ্বাস করতেন, যেটাকে হচ্ছে তার ভাষায় বলে হচ্ছে গোল্ডেন মিন। এই পন্থাটা এক্স্যাক্টলি কি? এটা হচ্ছে যে নৈতিকতার যে গুণাবলী সেটার পন্থাই হলো আদর্শ আচরণ। তার মানে আদর্শ আচরণ নামক জিনিসটার প্রেক্ষিতে আমি কি পাবো? নৈতিক গুণাবলী। যেমন সাহস, এই জিনিসটা সাহস নামক বা ব্রেভ এই জিনিসটা হচ্ছে কি, একদিকে কাপুরুষতা আবার অন্যদিকে দুঃসাহসের মধ্যবর্তী একটা অবস্থান। মানে সাহস সেটাকে প্রকাশ করলে একটা অবস্থা পাবো, আবার প্রকাশ না করলে আর এক ধরনের অবস্থা। দ্যাট মিনস একটা মধ্যবর্তী অবস্থান। তো অ্যারিস্টটলের যে নৈতিক চিন্তাধারাটা আমাদের যে আধুনিক মনোবিজ্ঞান এবং জীবন চর্চার জন্য যে পরিস্থিতিটা সেটা কিন্তু নতুন চিন্তার জাগরণটাকে প্রস্ফুটিত করে। এবং তার এই যে নৈতিক চিন্তার জায়গাটা সেটা কিন্তু বর্তমান সমাজে আমাদের ব্যক্তিগত উন্নতি বলি, সুখ বলি, বা ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রয়োজনটাকেও যদি বলি, সেটাকেও কিন্তু কী করে তুলে ধরে। এরপরে ইমানুয়েল কান্ট বর্তমান প্রেক্ষাপটের দিকটাকে কেন্দ্র করে নৈতিকতা সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে। এতক্ষণ তো সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো এদের ব্যাপারগুলোকে আমরা আমাদের সাথে প্রাসঙ্গিকতার দৃষ্টিভঙ্গিটাকে দেখলাম। তো কান্ট সেখানে কি বলতেছে? কান্টের ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ এই নৈতিকতার সর্বজনীন নীতিটা তিনি কী করলেন? স্থাপন করেছেন। তো যেখানে প্রতিটা কাজকে এমনভাবে করতে হবে যেন তা একটি সর্বজনীন নিয়ম হয়ে দাঁড়ায়, এটা হচ্ছে তার মেইন থিম আর কি। যেমন কেউ ক্রিকেট খেলতেছে, এমনভাবে ক্রিকেট খেলতে হবে যেন সেটা সর্বজনীন একটা কৌশল হিসেবে দাঁড়ায়। তো কান্ট সেখানে আরও যুক্তি দিলেন এরকম যে নৈতিকতা ব্যক্তিগত ইচ্ছার উপর নির্ভরশীল নয় এবং এটি যুক্তিসঙ্গত সিদ্ধান্ত যা সর্বজনীনভাবে গ্রহণযোগ্য, এরকম ব্যাপারগুলোকে তিনি বললেন। তো কান্টের যে পরিস্থিতিটা, মানুষকে এমনভাবে কাজ করতে হবে যেন তার কাজের যে নীতিগুলি সবসময় সবার জন্য প্রযোজ্য হয়। ব্যাপারটা কি আসলে চ্যালেঞ্জিং নয়? এই নীতির ভিত্তিতে কান্ট আরও তিনি বললেন যে মানুষকে অন্যদের প্রতি এমনভাবে আচরণ করতে হবে যেন তারা নিজেরাই সেই আচরণের লক্ষ্য। অর্থাৎ আমি কারোর সাথে খারাপ আচরণ যদি করি, তার আগে যেন আমি এই জিনিসটাকে একটু খেয়াল রাখি যে আমি নিজেই নিজের সাথে খারাপ আচরণ করব, মানে এখানে নিজেই সেটার লক্ষ্য রাখা পরিস্থিতিটাকে বলা হচ্ছে। তার মানে মানুষ কখনোই অন্যকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারে না, বরং তাদের সম্মানের সঙ্গে আচরণ করতে হবে। কান্টের যে নৈতিক চিন্তাধারা সেটা কিন্তু আধুনিক সমাজে বর্তমান আমাদের এই টাইমটাতে একটা প্রভাব ফেলতেছে। কিসের ক্ষেত্রে? যেমন মানবাধিকারের জায়গাটার দিক থেকে, আইন প্রণয়নের জায়গার দিক থেকে, এবং নৈতিক দায় দায়িত্বের যে প্রেক্ষাপট সেটার দিক থেকে কিন্তু আমাদের ক্যাটেগরিক্যাল যে ইম্পারেটিভ সেটা কিন্তু খুবই প্রাসঙ্গিক। এবং এই যে নীতিটা ক্যাটেগরিক্যাল ইম্পারেটিভ সেটা কিন্তু বৈশ্বিক যে নৈতিকতা
এবং সর্বজনীন যে ন্যায় প্রতিষ্ঠা সেটার কিন্তু মাপকাঠি হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে আমরা যদি আন্তর্জাতিক যে সম্পর্ক বা কূটনৈতিক সম্পর্কের দিকটাকে যদি দেখি, তাহলে কিন্তু সেখানে একটা দেশ আর একটা দেশের প্রতি বক্তব্য প্রণয়নের ক্ষেত্রে অনেকবার কিন্তু সে জিনিসটাকে ভেবে দেখে যে সেটার প্রেক্ষিতে তার সুবিধা অসুবিধার বিষয়গুলো কী কী হতে পারে। সো দ্যাট মিনস এই জায়গাটা কিন্তু প্রাসঙ্গিক। তো জন স্টুয়ার্ট মিল যখন সর্বোচ্চ সুখের নীতি নিয়ে আসলেন তার তত্ত্বে, যেটাকে আমরা ইউটিলিটেরিয়ান তত্ত্ব বলতেছি, তো নৈতিকতার ভিত্তিটাকে তিনি কী হিসেবে দেখতেছেন? সর্বোচ্চ সুখ অর্জন করা এবং কষ্ট কমানো, অর্থাৎ আমাদের লাইফে কষ্টটাকে কমাতে হবে এবং সুখটাকে সর্বোচ্চ করতে হবে। এবং তিনি এটাও আমাদের সামনে উপস্থাপন করলেন যে একটা কাজই নৈতিক হিসেবে বিবেচিত হবে যখন সেটা সর্বাধিক মানুষের জন্য সর্বোচ্চ সুখ বয়ে আনবে। অর্থাৎ আমি যদি কারোর সাথে কোনো কাজের দ্বারা সম্পৃক্ত থেকে যদি দেখি যে সর্বোচ্চভাবে সবার জন্য সেটা সুখ বয়ে আনতেছে, দ্যাট মিনস সেটাই হচ্ছে আমার নৈতিকতার পরিস্থিতি আসবে। তো মিলের এই যে নীতিটা সেটা হচ্ছে গ্রেটেস্ট হ্যাপিনেস প্রিন্সিপাল নামেও পরিচিত। তো মিলের এই তত্ত্ব খুব সহজ করে যদি দেখি আমরা, যে নৈতিকতার যে মূল লক্ষ্যটা সেটা হচ্ছে মানুষের যে সুখ বা হ্যাপিনেস সেটাকে ইনক্রিজিং করা, এবং ব্যক্তিগত সুখের সঙ্গে সমাজের যে সামষ্টিক সুখ সেটাকে একত্রিত করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য, মানে প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য। ওটা যে হবে তা কিন্তু না, বাট ওটা টেন্ডেন্সি। এটা কার দিক থেকে? সেটা হচ্ছে মিলের যে ইউটিলিটেরিয়ান তত্ত্ব সেটার প্রেক্ষিতে। যেমন ব্যক্তি ক্ষেত্রে সুখের চাহিদার জায়গা, মানে সুখের যে পরিস্থিতিটা সেটা কিন্তু আলাদা আলাদা, কিন্তু সেটাকে সামষ্টিকভাবে একটা যদি একত্রিত করি তাহলে সেটা কী পাচ্ছি আমরা? নৈতিকতার যে প্রধান যে পরিস্থিতি সেটাই পাচ্ছি। তো এখানে তিনি বিশ্বাসও করতেন যে সুখ এবং কল্যাণ এটার যে একত্র অবস্থা সেটার প্রেক্ষিতে মানুষ তার জীবনের যে প্রধান নৈতিক যে লক্ষ্য সেটাকে নিতে পারবে। তো তার এই তত্ত্বটা আমার আধুনিক যে বিশ্ব সেখানে কিভাবে কাজ করে? স্বাভাবিকভাবেই আমাদের আধুনিক যে নীতি প্রণয়ন আইন শৃঙ্খলার দিক থেকে সেটার জন্য কিন্তু ইউটিলিটেরিয়ান তত্ত্ব কিন্তু খুবই প্রাসঙ্গিক। একই সাথে সামাজিক যে ন্যায় বিচার সেটার ক্ষেত্রে খুবই প্রাসঙ্গিক। বর্তমান সময়টাতে আমি যখন জনস্বাস্থ্য নীতিটা দেখতেছি তখন কিন্তু আমার ওই যে সর্বোচ্চ সুখ কীভাবে অর্জন হতে পারে সম্মিলিতভাবে সেটাকে কিন্তু আমি দেখতেছি। এখানে কিন্তু একক কোনো ব্যক্তির জন্য দেখছি না। দ্যাট মিনস জনস্বাস্থ্য নীতির ক্ষেত্রেও এটি খুবই গুরুত্বপূর্ণ মিলের ইউটিলিটেরিয়ান তত্ত্বটা। এবং একই সাথে অর্থনৈতিক উন্নয়নের যে জায়গাটা সেটার ক্ষেত্রেও কিন্তু ইউটিলিটেরিয়ান তত্ত্বটাকেই আমি কী করতেছি? স্পষ্ট করাচ্ছি। কোনো ধরনের বাজেট পেশ হলে সেটা কিন্তু একক কোনো ব্যক্তির জন্য নয়, সেটা বরঞ্চ সম্মিলিত সকলের সব পরিস্থিতিটাকে সহজ করতে পারবে সেই জন্যই। দ্যাট মিনস এই জিনিসগুলো কিন্তু আমার সরাসরি আমার আধুনিক বিশ্বের এই পরিস্থিতিগুলোর সাথে সম্পর্কযুক্ত। তাহলে এই যে আমরা প্রাচীনকাল থেকে আধুনিক যে দার্শনিকদের যে নৈতিক চিন্তাধারাগুলো পর্যালোচনা করছি, সেটার মধ্যে সক্রেটিসের আত্মজিজ্ঞাসা বলি, প্লেটোর আদর্শ সমাজের ধারণা বলি, অ্যারিস্টটলের ব্যক্তিগত গুণাবলী এবং কান্ট এবং মিলের সর্বজনীন নৈতিকতার বিষয়গুলোকেই বলি, এই সবগুলো কিন্তু আমাদের আজকের সমাজের কাঠামোতে এখনও প্রাসঙ্গিক এবং প্রত্যেকটা ক্ষেত্রভেদে আলাদা আলাদাভাবে সম্পৃক্ত। তো নৈতিকতার এই যে ধারাবাহিক যে একটা সেক্টর, এটা কিন্তু আমাদেরকে একটা জিনিস ইন্ডিকেট করাচ্ছে যে এটি শুধুমাত্র ব্যক্তিগত উন্নতির জন্যই নয়, বরঞ্চ আমাদের বিস্তৃত পরিসরে মানুষের ন্যায় বিচার এবং সুষ্ঠু জীবনের যে পরিস্থিতিটা সেটার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আমাদের আধুনিক যে সমাজ, এই সমাজেও কিন্তু এই নীতিগুলো খুবই প্রাসঙ্গিক এবং সেটা খুব প্রয়োজনীয়। এবং আমরা কিন্তু সেখানে একটা ন্যায়পরায়ণ এবং সুষ্ঠু সমাজ গঠনের পরিস্থিতিটাও করতে পারি এই সবগুলোকে একত্র করে। তো এই যে সমাজের ন্যায়পরায়ণতা, সুষ্ঠু সমাজ, এই সব কিছুর পেছনে কিন্তু যেসব পরিস্থিতিগুলোকে আমরা পাই, রাজনীতি, সামাজিক ন্যায় বিচার এবং এর সাথে দার্শনিক যেসব বিভিন্ন ভিত্তিগুলো, সেগুলো সমাজের কাঠামো বলি, শাসন ব্যবস্থা বলি বা শ্রেণীগত বৈষম্যের পরিস্থিতিটা বলি, সেই সব কিছু কিন্তু গড়ে ওঠে আমাদের সমাজের যে বিকাশ সেটাকে কেন্দ্র করে। প্রাচীন যে দার্শনিক প্লেটো বলি, অ্যারিস্টটল বলি, এবং বর্তমান সময়টাতে
এই যে সামাজিক ন্যায় বিচার বা রাজনীতি এইসব কিছুকে কেন্দ্র করে কিন্তু কার্ল মার্কস এই বিষয়বস্তুগুলোকে নিয়ে তারা গভীরভাবে দার্শনিক চিন্তাভাবনা জায়গাগুলোকে তুলে ধরেছেন। তো আমাদের আজকের এই রাজনৈতিক বিশ্বের এই পৃথিবীর সামাজিক ন্যায় বিচার এবং পরিস্থিতিগুলো কীভাবে প্রাসঙ্গিক প্রাচীনকালের সাথে বর্তমানের চিন্তাগুলোর সাথে একটু দেখি আমরা। যে প্লেটোর ক্ষেত্রে যদি আমরা দেখি, তার রিপাবলিক যে গ্রন্থটা এটা কিন্তু খুবই বিখ্যাত, এবং এখানে তিনি আদর্শ রাষ্ট্রের যে ধারণাটা এবং শাসকের যে ভূমিকাটা নিয়ে তিনি বিস্তর আলোচনা করছেন। এবং সেখানে তিনি এটাও বলছেন যে আমাদের একটা ন্যায়পরায়ণ রাষ্ট্র তখনই সম্ভব যখন আমার সেই রাষ্ট্রের শাসকটা জ্ঞানী হবে, ন্যায়পরায়ণ হবে এবং দার্শনিক হবে। তো প্লেটো এটা বিশ্বাস করতেন, এবং তিনি বিশ্বাস করতেন যে ফিলোসফার হবে হচ্ছে কিং বা দার্শনিক শাসক, রাষ্ট্রের সর্বোচ্চ নেতা হতে হবে। এবং এটা যে শুধুমাত্র যে দার্শনিক তা না, এখানে দার্শনিক বলতে জ্ঞানী হতে হবে এবং ন্যায়পরায়ণ হতে হবে। এটা যে কোনো সময়ের প্রেক্ষাপটের ভিত্তিতে সেটা চেঞ্জড হবে। যেমন বর্তমান বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব যে আমার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে কে আছেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেক্ষেত্রে আমি কি রাষ্ট্রের শাসক হিসেবে তাকে কি জ্ঞানী, ন্যায়পরায়ণ এবং এই বৈশিষ্ট্যগুলোর সাথে মেলাতে পারছি? যদি সেটা সর্বজন গৃহীতের জায়গার দিক থেকে হয় তাহলে অবশ্যই হ্যাঁ। তাহলে এই যে দার্শনিকরাই সত্য, ন্যায়পরায়ণ এবং নৈতিকতার যে প্রকৃতি সেটাকে কিন্তু কী করতে পারবেন, মানুষের সামনে উপলব্ধি করানোর জায়গাটাকে দিতে পারবেন। এই কারণেই প্লেটো বিশ্বাস করতেন যে ফিলোসফার বা জ্ঞানী বা ন্যায়পরায়ণদেরকেই রাষ্ট্রের সর্বোচ্চ নেতা হওয়া উচিত। এবং প্লেটো কিন্তু এটাও মনে করতেন যে রাষ্ট্রের যে তিনটা প্রধান শ্রেণী, যেমন শাসক, রক্ষক এবং যে ওয়ার্কার্স বা শ্রমিক, এইদের মধ্যে শাসকদের মূল দায়িত্বটাই হলো হচ্ছে ন্যায় প্রতিষ্ঠা করা, এবং রক্ষক যারা তাদের মূল কাজটা হচ্ছে রাষ্ট্রের সুরক্ষা দায়িত্ব পালন করে দেওয়া। আর শ্রমিকদের মুখ্যত দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রের যে অর্থনৈতিক চাহিদাটা সেটাকে মেটানো। তো এখানে তিনি প্লেটো তার দিক থেকে ব্যাখ্যা করতেছেন যে প্রত্যেক শ্রেণীর মানুষ তাদের উপযুক্ত কাজ করলে এবং দায়িত্ব পালন করলে সমাজে ন্যায় প্রতিষ্ঠা করাটা সম্ভব। এবং এই থিমটার উপর ভিত্তি করে কিন্তু গণতন্ত্রের যে চর্চাটা সেটা কিন্তু হয়। তো প্লেটোর এই দৃষ্টিভঙ্গিটা একটা আদর্শ রাষ্ট্রের কল্পনা করলেও আমরা কিন্তু বাস্তবিক ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে এই জিনিসগুলোকে দেখি না। কারণ ব্যক্তিগত স্বাধীনতার চেয়ে রাষ্ট্রের কল্যাণকে বেশি প্রাধান্য দেয়, এরকম ব্যাপারগুলো আসলে খুব কমই ঘটে এবং ঘটে না বললেই চলে। তো প্লেটোর এই যে চিন্তাগুলো সেটা হচ্ছে আধুনিক যে রাজনৈতিক দর্শন সেটাতে কিন্তু কী করছে, একটা প্রভাব ফেলছে। কীভাবে? যেমন বর্তমান বিশ্বে আমাদের যেখানে রাষ্ট্রের ক্ষমতার যে কেন্দ্রীকরণ এবং নেতৃত্বের যে প্রশ্নগুলো আলোচনা হয়, বিশেষ করে যেমন যুক্তরাষ্ট্রের, রাশিয়া, চীনের, তো সেখানে কিন্তু আমরা এই যে প্লেটোর যে ফিলোসফার বা কিংয়ের যে ধারণাটা সেটা কিন্তু ওইখানে রিপ্লেস করে দিয়ে আমরা কিন্তু তুলনা করতে পারি যে আসলে সেটা সঠিক কিনা। এবং আধুনিক যে রাজনৈতিক নেতা তাদের যে ন্যায় বিচার এবং নৈতিকতার যে নেতৃত্ব দেওয়ার পরিস্থিতিটা সেটা আসলেই কতটা প্রাসঙ্গিক, সেটা প্লেটোর এই যে নৈতিকতার যে কৌশলটা রাজনৈতিক ব্যাখ্যার দিক থেকে সেটা কি আসলে মেলে কিনা সেটার সাথে তুলনা করে আমরা তাদের অবস্থাটাকে ব্যাখ্যা করতে পারি। তো প্লেটোর ছাত্র অ্যারিস্টটল তার আবার রাজনৈতিক দর্শনে মোটামুটি রাজনীতি এবং নৈতিকতার যে সম্পর্কটা সেটাকে তিনি আরও গভীরভাবে বিশ্লেষণ করতেছেন। তো পলিটিক্স যে বই, এটাতে অ্যারিস্টটল যখন যুক্তি দিচ্ছেন যে মানুষ সামাজিক জীব এবং তাই রাজনীতি তার স্বাভাবিক অবস্থা, সেখানে অ্যারিস্টটল আবারও কি বলতেছেন যে একটি রাষ্ট্রের উদ্দেশ্য হলো তার নাগরিকদের নৈতিক এবং উন্নত জীবনযাপনের একটা সুযোগ সুবিধা প্রদান করা। এবং তিনি বিশ্বাসও করতেন যে একটি ভালো রাষ্ট্র হবে সেই রাষ্ট্র যেখানে প্রতিটা নাগরিক সঠিকভাবে জীবনযাপন করতে পারবে এবং নৈতিকভাবে উন্নত হবে। এবং অ্যারিস্টটল তার যে রাজনৈতিক গ্রন্থ গোল্ডেন মিন এটার উপর জোর দিচ্ছেন, এবং সেখানে তিনি এটাও বলতেছেন যে রাজনীতিতে চরম পন্থা থেকে দূরে থেকে মধ্যপন্থায় কাজ করতে হবে। যেমন বর্তমানের সময়টাতে অত্যধিক ধনী যারা এবং অত্যধিক দরিদ্র
তাদের মধ্যে কিন্তু একটা ভারসাম্য তৈরি করাটা কিন্তু চ্যালেঞ্জ। এবং রাষ্ট্রের যে শাসন ব্যবস্থা সেটা কিন্তু সুষম নীতি প্রয়োগ করলে তাহলে দেখা যাবে যে ধনীরাও যে সুযোগ সুবিধা পাচ্ছে, দরিদ্ররাও সেই সুযোগ সুবিধা পাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু অ্যারিস্টটলের ওই পরিস্থিতি থেকে আসা, যে রাজনীতি এবং নৈতিকতা পরস্পরের পরিপূরক, এবং নৈতিক যে রাষ্ট্র সেটা গঠনের জন্য আমাদের সঠিক যে রাজনৈতিক ব্যবস্থা সেটার কিন্তু প্রয়োজন আছে। তো অ্যারিস্টটলের এই যে ধারণাগুলো আমাদের আধুনিক যে গণতান্ত্রিক যে সমাজ সেটাকে আমরা কিন্তু সম্পূর্ণ অর্থে পাচ্ছি তার এই বৈশিষ্ট্যগুলোকে নিয়ে। এবং রাজনীতি এবং নৈতিকতার সম্পর্ক নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে বর্তমান পৃথিবীতে, এবং আধুনিক রাজনৈতিক নেতাদের কাছেও নৈতিক নেতৃত্ব এবং ন্যায় বিচারের প্রত্যাশা কিন্তু খুবই খুবই গুরুত্ববহ। যেমন ইসরায়েল ফিলিস্তিনের যে পরিস্থিতিটা সেটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেখানে নৈতিক নেতৃত্ব এবং ন্যায় বিচারের পরিস্থিতিটা কিন্তু এখনও সমালোচিত জাতিসংঘের কাছেও, সেটা ইরান বলি, লেবানন বলি, প্রত্যেকটা দেশের দিক থেকেই। তো এরপরে আধুনিক যুগে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে রাজনীতি এবং সামাজিক ন্যায় বিচারের যে প্রশ্নটা আসছে, কার্ল মার্কস সেখানে একটা বিপ্লবী দৃষ্টিভঙ্গি দেখাচ্ছেন। মার্কস তার কমিউনিস্ট ম্যানিফেস্টো এই বইটাতে তিনি এবং আর অন্যান্য রচনায় সমাজের যে শ্রেণীগত বৈষম্যটা এবং শ্রেণী সংগ্রামের যে বিষয়গুলোকে সেটাকে বিশ্লেষণ করতেছেন। এবং তিনি এটাকেও বলতেছেন যে সমাজে আমাদের মূলত দুটো শ্রেণী বিভক্ত, একটা হচ্ছে বোর্জোয়া শ্রেণী যেটাকে আমরা শোষক বলতেছি, আর একটা হচ্ছে প্রলেতারিয়েত বা শোষিত শ্রেণী। তাহলে বোর্জোয়া শ্রেণী কী ধরনের সম্পদের উপরে গঠিত হয় সেটা হচ্ছে নিয়ন্ত্রণ করার প্রতিষ্ঠায়, আর প্রলেতারিয়েত শ্রেণীটা কিসের উপর নির্ভর হয় সেটা হচ্ছে শ্রমের মাধ্যমে সম্পদ উৎপাদন করে দেওয়ায়। তার মানে মার্কস যেটাকে বলতেছে, আমাদের চারপাশের পরিবেশের দিকে যদি তাকিয়ে আমরা জিনিসটাকে দেখি, যে এক শ্রেণী সম্পদ উৎপাদন করে দেবে, আর এক শ্রেণী সেই সম্পদ উৎপাদনটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তাহলে এই যে একটা এখানে আমরা কী পাচ্ছি, বৈষম্য। তাহলে এই যে বৈষম্য শোষণের ভিত্তি তৈরি করতেছে যে বিষয়টা, সেটা হচ্ছে শ্রেণী সংগ্রামের যে পরিস্থিতি সেটা। এইখানে আমাদের কি প্রয়োজন, অর্থাৎ বিপ্লবের একটা পরিস্থিতি প্রয়োজন, অর্থাৎ সমাজের একটা বিপ্লবী পরিবর্তন ঘটানোর জন্য এই শ্রেণী সংগ্রামের ব্যবস্থাটাকে আমাদের কী করতে হবে, দমায় দিতে হবে, অর্থাৎ সেটাকে বাতিল করে দিতে হবে। এবং এই যে তত্ত্বটা সেটার ক্ষেত্রে ওই তত্ত্বের স্রষ্টা মার্কস বিশ্বাস করে যে শ্রমিক শ্রেণী যদি ঐক্যবদ্ধ হয়, অর্থাৎ একত্রিত হয়, তাহলে শোষণের বিরুদ্ধে বিদ্রোহ করে তারা যে শোষণের মধ্যে আছে সেটা থেকে মুক্ত হতে পারবে এবং একটা সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠা করতে পারবে। এবং তিনি আরও বলেন যে সমাজের যে শ্রেণীগত বৈষম্য সেটা কেবল অর্থনৈতিক দিক থেকেই নয়, বরজোর সেটা হচ্ছে রাজনৈতিক এবং সামাজিক যে অনাচার সেটারও মূল কারণ। তার মানে এই যে শ্রেণী সংগ্রাম এটা কেবল যে শুধুমাত্র অর্থনৈতিক মুক্তি সেটার জন্য কিন্তু নয়, বরং সামগ্রিক যে সামাজিক যে ন্যায় বিচার সেটার জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো মার্কসের এই যে তত্ত্বটা এটা কিন্তু বিশাল একটা প্রভাব ফেলেছিল আমাদের সে বিংশ শতাব্দীর মধ্যে, এবং বিভিন্ন সমাজতান্ত্রিক যে বিপ্লব এবং আদর্শের পরিস্থিতির উপর ভিত্তি করে মার্কসের তত্ত্বের উপর আন্দোলন গড়ে উঠছিল। এবং আজকের বর্তমানে এই বিশ্বতেও অর্থনৈতিক বিভিন্ন বৈষম্য এবং বলা যায় যে সামাজিক যে অসামঞ্জস্যতা সেগুলোর বিরুদ্ধেও আন্দোলনগুলো যেগুলো চলতেছে, মার্কসের যে শ্রেণী সংগ্রাম তত্ত্ব সেটাকে কেন্দ্র করেই কিন্তু আমরা ওই ব্যাখ্যাটাকে দাঁড় করাই। তো আধুনিক সমাজে সামাজিক ন্যায় বিচারের যে প্রশ্নটা আমার আসে, আমরা কিন্তু সেই প্রশ্নটার মধ্যে সম্পূর্ণভাবে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি। সেটা হতে পারে অর্থনৈতিক বৈষম্যের দিক থেকে, শ্রেণী বৈষম্যের দিক থেকে, রাজনৈতিক অনাচারের দিক থেকে, এবং সমাজে সেটা কী করতেছে, গভীরভাবে প্রভাব ফেলতেছে। আজকের বিশ্বে যখন ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্যটা দেখতেছে সেটা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তো এই যে ক্রমাগত যখন দুইটা শ্রেণীর মধ্যে বৈষম্যটা বৃদ্ধি পাচ্ছে তখন কি ঘটবে আসলে, তখন ঘটবে আসলে মূলত সামাজিক অসন্তোষ, এবং সেটাও বৃদ্ধি পাবে। এবং গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থাটা আছে সেটার প্রতি আমাদের মানুষের আস্থাটা কী হচ্ছে, কমে যাচ্ছে। এবং এই যে গণতন্ত্রের যে মূল ভিত্তি সেটা হচ্ছে কি, মানুষের স্বাধীনতা এবং একই সাথে সমান অধিকার এবং ন্যায় বিচার। এটা হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ একটা রাষ্ট্র যখন গণতন্ত্রের মধ্যে আছে তখন আমাদের মানুষের স্বাধীনতা, সমান অধিকার এবং ন্যায় বিচারের জায়গাটা কিন্তু স্পষ্ট। কিন্তু বর্তমান সময়টাতে আমরা অর্থনৈতিক এবং রাজনৈতিক যে ক্ষমতার কেন্দ্রীকরণগুলো দেখতে পাচ্ছি সেটার প্রেক্ষিতে কিন্তু গণতন্ত্রের যে মূল নীতিগুলা সেগুলো কিন্তু হুমকির মুখে পড়ছে। দ্যাট মিনস রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার
অর্থনৈতিক বৈষম্য এবং সমাজের যে বিভিন্ন প্রান্তিক শ্রেণী মানুষ তাদের কিন্তু বৈষম্যমূলক আচরণটাই কিন্তু গণতান্ত্রিক যে মূল নীতিগুলা সেগুলোকে কিন্তু ক্ষুণ্ণ করাচ্ছে। যেমন অনেক দেশে ধনী এবং রাজনৈতিকভাবে ক্ষমতাশালী শ্রেণী গণতান্ত্রিক যে শাসন ব্যবস্থা সেটাকে নিজের স্বার্থে কিন্তু ব্যবহার করে। তো এই যে চ্যালেঞ্জগুলো কিন্তু বিভিন্ন সময়ে যে সামাজিক এবং রাজনৈতিক যে আন্দোলনগুলো গড়ে উঠছে আর সেই জিনিসগুলোকে কিন্তু কী করে মোকাবেলা করে। তাহলে এই যে আন্দোলনগুলো মূলত সাম্য, ন্যায় বিচার এগুলোকেই কিন্তু ইন্ডিকেট করে। যেমন আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা ঘটে গেল গত 2 মাস আগে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রেক্ষাপটটা সেটা কিন্তু বৈষম্যের বিরুদ্ধে একটা গণপ্রতিরোধ গড়ে উঠেছিল এবং সেই জিনিসগুলো কিন্তু ওই যে বৈষম্যের যে প্রভাবটা সেটা কিন্তু মার্ক্সবাদ তত্ত্বের একটা আধুনিক প্রতিফলন বলা যায়। তাহলে এই যে রাজনীতি বলি বা সামাজিক যে ন্যায় বিচার বলি সেটাকে নিয়ে প্রাচীন এবং আধুনিক দার্শনিকদের চিন্তাধারায় সমাজের কাঠামো এবং মানুষের যে দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু প্রভাবিত হয়ে আছে এখনও। প্লেটোর সে রাষ্ট্রের ধারণাটা, সেখান থেকে মার্ক্সের যে শ্রেণী সংগ্রাম সেটা পর্যন্ত রাজনীতি এবং আমাদের বর্তমান সময়ের ন্যায় বিচারের সাথে এখনও কিন্তু আলোচনার চলমান অবস্থায় আছে। অর্থাৎ আধুনিক সমাজেও আমরা এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করছি, যেখানে অর্থনৈতিক বৈষম্য, গণতন্ত্রের সমস্যা এবং সামাজিক ন্যায় বিচারের চ্যালেঞ্জগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে অ্যারিস্টটল বলি, প্লেটো বলি বা মার্ক্সের যে দার্শনিক কাজগুলো আমাদেরকে আসলে কি দেখাচ্ছে, আমাদেরকে যেটা দেখায় সেটা হচ্ছে যে একটা সমাজের জন্য ন্যায় বিচার কীভাবে পেতে পারি আমরা এবং একই সাথে সমাজে সমতাটা কীভাবে নিয়ে আসতে পারি, এই ভূমিকাটাই কিন্তু মূলত দেখায়, যেটা প্রাচীনকাল থেকে প্লেটো থেকে শুরু করে আজকের এই মার্ক্স পর্যন্ত সেই একই বিষয়টাকে আমরা চাচ্ছি, কিন্তু কৌশল আলাদা। তাহলে আধুনিক রাজনৈতিক এবং সামাজিক যে আন্দোলনগুলো এই নীতিগুলোর উপর ভিত্তি করেই কিন্তু কাজ করতেছে। ভবিষ্যতে এই ধারণাগুলোর উপর ভিত্তি করেই কিন্তু আমরা কি পাবো, ওই যে ন্যায়সঙ্গত বা সমতাভিত্তিক যে সমাজ প্রতিষ্ঠার যে কৌশলটা সেটাকে কিন্তু আমরা পাবো। তো এই মধ্যে আমাদের যে মানব ইতিহাসে বিজ্ঞানের যে পরিস্থিতিটা সেটার অবস্থানটা কিন্তু দেখছি আমরা, কিন্তু এটার মধ্যে যে ব্যাপারটা চলে আসে আরও আলোচনার প্রাসঙ্গিকতা ধরে রাখার জন্য সেটা হচ্ছে ধর্ম। ধর্ম মানুষকে কি করে, তার অস্তিত্ব এবং মহাবিশ্বের যে উদ্দেশ্য সেটা নিয়ে ভাবতে শেখায়। আর বিজ্ঞান কি করায়, যে বাস্তবতার যে প্রেক্ষাপট সেটাকে কেন্দ্র করে অনুসন্ধানের যে যুক্তি এবং প্রমাণের যে পথ সেটা দেখায়। তাহলে ধর্ম এবং বিজ্ঞান প্রায় কিন্তু পরস্পর বিরোধী হিসেবে দেখা গেছে পৃথিবীর ইতিহাসে, এবং দুটোর মধ্যে সংযোগ এবং সমন্বয়ের দিকটাও কিন্তু আছে, দুটোই আছে, সমন্বয় আছে, সংযোগ আছে। তো এই যে ধর্ম, দর্শন এবং বিজ্ঞানের মধ্যেকার যে দ্বন্দ্ব এবং সমন্বয়তাটা, এটা প্রাচীনকাল থেকে শুরু করে আমাদের আধুনিক দার্শনিক এবং বিজ্ঞানীদের মধ্যে চিন্তাভাবনার যে পরিস্থিতিটা এসেছে সেটা কী রকম। যেমন সেন্ট অগাস্টিন এবং সেন্ট টমাস অ্যাকুইনাস, তারা ছিলেন মোটামুটি প্রধানতম দার্শনিক ধর্মের দিক থেকে। তো তাদের চিন্তাধারায় খ্রিস্টীয় যে ঈশ্বর তত্ত্ব এবং নৈতিকতার যে ভিত্তিটা সেটা কিন্তু গড়ে উঠেছে। এবং অগাস্টিন বিশ্বাস করতেন কি, যে ঈশ্বরের অস্তিত্ব এবং মানুষের জীবনের উদ্দেশ্য একই সাথে সম্পর্কযুক্ত, এবং তিনি এটাও মনে করতেন যে মানুষের নৈতিকতা ঈশ্বরের নির্দেশের উপরই নির্ভরশীল এবং প্রকৃত যে ন্যায় বিচারটা সেটা কেবলমাত্র ঈশ্বরের মাধ্যমে অর্জিত হতে পারে। তাহলে অগাস্টিন প্রধান কাজগুলোতে তিনি বিশ্বাস করতেন কি, যে মানুষের অপরাধ বোধের মাধ্যমে ঈশ্বরের দিকে ফিরে আসে এবং ঈশ্বরের আইন মেনে চলে। তার মানে মানুষ অপরাধ বোধ আগে হবে, তারপরে ঈশ্বরের দিকে আসবে। কিন্তু টমাস অ্যাকুইনাস তার দর্শনকে ধর্মীয় যে বিশ্বাসটা সেটার ভিত্তিতে গড়ে তুলেছিলেন, এরকম যে যেখানে ঈশ্বরের অস্তিত্ব এবং বৈজ্ঞানিক যুক্তির মধ্যে সমন্বয়তা খুঁজে পাওয়ার চেষ্টা আছে, ঠিক সেখানেই তিনি জিনিসটাকে দাঁড় করিয়েছেন। কি দাঁড় করিয়েছেন, সেটা হচ্ছে ঈশ্বরের অস্তিত্ব প্রতিষ্ঠার চেষ্টা। তো অ্যাকুইনাস তার যে 5টি প্রমাণের মাধ্যমে, বিখ্যাত প্রমাণ বলি আমরা, তো সেটার মাধ্যমে তিনি ঈশ্বরের যে অস্তিত্ব সেটাকে প্রতিষ্ঠার চেষ্টা করেছেন, যেটা যে প্রাকৃতিক জগতের যুক্তি এবং পর্যবেক্ষণের উপর ভিত্তি করি। তার মানে সেন্ট অগাস্টিন কী করতেছে, সরাসরি ঈশ্বরের যে পরিস্থিতিটাকে সেটাকে তিনি মেনে নিচ্ছেন মানুষের জীবনের উদ্দেশ্য হিসেবে,
অস্তিত্বটাকে। কিন্তু টমাস অ্যাকুইনাস সেটা তিনি কী করতেছেন, যে ঈশ্বরের অস্তিত্বটাকে গ্রহণ করতেছেন বৈজ্ঞানিক যুক্তিকে সমন্বয় করে। তো ঈশ্বরের অস্তিত্ব বিজ্ঞানের নিয়মের বাইরে নয়, এটা হচ্ছে অ্যাকুইনাসের বক্তব্য, অর্থাৎ অগাস্টিনের না, বরং সে নিয়মগুলো স্রষ্টা। তার মানে বিজ্ঞানের যে নিয়মগুলোকে আমরা ব্যাখ্যা করছি বা প্রতিষ্ঠা করছি সেটা মূলত ঈশ্বরেরই সৃষ্টি। তো অ্যাকুইনাস সেখানে বলতেছেন আরও যে ঈশ্বরের যে আইন সেটা হচ্ছে চূড়ান্ত সত্য এবং তার মাধ্যমে নৈতিকতা এবং জ্ঞান বিকাশ লাভ করা যায়। তার মানে অগাস্টিন এবং অ্যাকুইনাসের চিন্তা খ্রিস্টান ধর্মের যে বিজ্ঞান এবং ধর্মের একটা সমন্বয় সেটা কিন্তু চেষ্টা করছে, এবং তারা মূলত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যুক্তি দেওয়ার চেষ্টা করছে। এবং তবে তাদের কাজ আধুনিক যে দার্শনিক এবং বিজ্ঞানীদের মধ্যে দ্বন্দ্ব এবং সমন্বয়ের মধ্যে যে একটা প্রশ্ন, মানে সেটাকে কিন্তু মানে ভিত্তি হিসেবে চিন্তা করার জায়গাটাকে দিতে পারছে। যেমন যখন বিজ্ঞানের বিকাশ লাভ শুরু করো তখন বিজ্ঞান এবং ধর্মের মধ্যে বিরোধ কিন্তু খুব প্রকট আকারে ছিল। যেমন আমরা দেখছি যে ডারউইনের ইভলিউশন তত্ত্ব সাথে গ্যালিলিওর পরিস্থিতি, যেমন গ্যালিলিওর ক্ষেত্রে যে দ্বন্দ্বের একটা বলা যায় যে প্রাচীন উদাহরণ, যে গ্যালিলিও যখন কোপারনিকাসের যে সূর্যকেন্দ্রিক যে মডেল, মানে সেটাকে যখন তিনি টেলিস্কোপ ব্যবহার করে পর্যবেক্ষণ করেন এবং বক্তব্য দিলেন কি যে সূর্যকেন্দ্রিক পরিস্থিতি, তো তখন এই আবিষ্কারটা ক্যাথলিক চার্চের প্রতিষ্ঠিত ধর্মীয় বিশ্বাসের বিরোধিতা হয়ে গেল। এবং ক্যাথলিক চার্চ কী করলো, বিশ্বাস করতো যে পৃথিবী হচ্ছে আমাদের মহাবিশ্বের কেন্দ্র, কিন্তু গ্যালিলিওর পর্যবেক্ষণ কী বলতেছে, এটাকে ভুল প্রমাণ করতেছে। ফলে গ্যালিলিওর উপরে চার্চ কী করলো, কঠোর নিয়ন্ত্রণ করে দিল এবং তাকে তার মত পরিবর্তন করতে বাধ্যও করালো। এই যে ঘটনা ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে একটা বিরোধের কিন্তু প্রধান একটা কিন্তু উদাহরণ। এবং গ্যালিলিও বিশ্বাসও করতেন যে বিজ্ঞান এবং ধর্মের মধ্যে বিরোধ থাকা উচিত নয়। অর্থাৎ তিনি কিন্তু তার অবস্থানটাকে পরিষ্কার করে দিয়েছেন এখানে, যে গ্যালিলিও এটাও বলেছেন যে বিজ্ঞান এবং বাস্তবতাটাকে এক নতুন দৃষ্টিভঙ্গি প্রদান করার জন্য বিজ্ঞান এবং ধর্মটাকে ব্যবহার করা উচিত আমাদের একত্রে। তবে ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো তাদের যে প্রতিষ্ঠিত বিশ্বাস সেটার বিরুদ্ধে যে কোনো নতুন যে মতবাদ, মানে সেটাকে কী করে হিসেবে দেখতেছে, তারা হুমকি হিসেবে দেখতেছে। এটা কিন্তু প্রায় সময় আমরা পৃথিবীর বিভিন্ন দশকে বিজ্ঞানীদের বিরোধের প্রধান একটা অস্ত্র হিসেবে দেখেছি এইসব বা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে। যেমন চার্লস ডারউইনের ক্ষেত্রে তার বিবর্তন তত্ত্ব, এটা আরও বড় আকারে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে বিরোধ তৈরি করে দেয়। ডারউইনের যে প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব, সেটার মাধ্যমে তিনি কী দেখালেন, যে পৃথিবীর সকল জীব এবং সেটার মধ্যে প্রাকৃতিক যে নির্বাচন কাজ করে, সেটা তিনি ধর্মের যে সৃষ্টি তত্ত্ব সেটাকে তিনি চ্যালেঞ্জ করে দিলেন। তো ধর্মীয় বিশ্বাস অনুসারে ঈশ্বর সমস্ত জীব সৃষ্টি করেছেন এবং তারা অপরিবর্তিত অবস্থায় থেকে গেছে। কিন্তু ডারউইন কী দেখালো, যে জীবজগতের আসলে সকল কিছুই হচ্ছে বিবর্তনীয় প্রক্রিয়ার ফলাফল, তার মানে পরিবর্তন হচ্ছে। এই যে বিরোধ, এটা কেবল বৈজ্ঞানিক পর্যায়ে নয়, মূলত সামাজিক এবং ধর্মীয় স্তরেও গভীরভাবে কি আমাদের প্রভাব ফেলে। তো বর্তমান সময়টাতে ডারউইনের যে তত্ত্ব ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে কিন্তু একটা শক্তিশালী যুক্তি হিসেবে দেখা যায়। এবং আমাদের ডারউইন নিজে ধর্মের প্রতি সহানুভূতিশীল ছিলেন এবং সেটা এবং তার যে তত্ত্ব সেটাকে তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে দ্বন্দ্বের মুখোমুখি করাই দিয়েছিল, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি কিন্তু সে জিনিসটার জন্য দায়ী ছিলেন না। যেমন আমাদের আরও যদি বেশ কিছু বিজ্ঞানীদের কাজের প্রেক্ষাপটগুলোতে দেখি, যেমন আইজ্যাক নিউটন ধর্মের প্রতি গভীর বিশ্বাসী ছিলেন এবং তার বৈজ্ঞানিক কাজের মাধ্যমে তিনি ঈশ্বরের সৃষ্টির নিয়মগুলি আবিষ্কারের চেষ্টা করতেন। নিউটন কি মনে করতেন, যে ঈশ্বর মহাবিশ্বের সৃষ্টি করেছেন এবং তার যে বৈজ্ঞানিক কাজ সেই সৃষ্টির প্রকৃতি এবং নিয়মগুলোকে উদ্ঘাটন করে দিচ্ছে। এবং তিনি এটাও বিশ্বাস করতেন যে বিজ্ঞানের মাধ্যমে আমরা ঈশ্বরের নকশা এবং তার যে সৃষ্টি সেটার বিশালতাটা বুঝতে পারি। এবং নিউটনের যে ধর্মীয় এবং যে বৈজ্ঞানিক বিশ্বাসের এই যে সমন্বয়তাটা, সেটা কিন্তু তার সময়ের জন্য একটা গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করেছিল। একই সাথে আলবার্ট আইনস্টাইনের ক্ষেত্রে আমরা যখন দেখি, তিনি নিজেও ধর্মীয় অর্থে অবিশ্বাসী হিসেবে বিবেচনা করলেও তার ঈশ্বরকে ধারণাটাকে তিনি বাতিল করতে পারেননি। অর্থাৎ ধর্মীয়ভাবে তিনি অবিশ্বাসীর জায়গাটায় ছিলেন, কিন্তু ঈশ্বর নামক যে ধারণাটা সেটা কিন্তু তিনি কখনো উপেক্ষা করেননি।
এই জন্য তিনি বলেছিলেন যে ঈশ্বর পাশা খেলেন না। তো এই যে উক্তিটা কিন্তু কসমোলজিক্যাল ধারণাটাকে প্রকাশ করে, যেটা আমরা প্রায় সময় দেখি যে গড নেভার প্লেস ডায়াস। তো তিনি বিশ্বাস করতেন যে আমাদের যে মহাবিশ্ব সেটা কিন্তু প্রতিটি নিয়ম এবং শক্তি যে সুসংহত এবং যুক্তিযুক্ত যে একটা অবস্থাটা, মানে সেটার একটা গভীর ব্যাখ্যার জায়গা দরকার আছে, যেটা খুব সহজ অর্থে বোঝানো মুশকিল। তো আইনস্টাইনের ধারণায় আমাদের যে ঈশ্বর, তিনি মহাবিশ্বের প্রতিটা অংশে বিস্তৃত এবং প্রকৃতির নিয়মে সেটা প্রতিফলিত হয়। এবং তিনি এটাও মনে করতেন যে ঈশ্বরের যে সত্তা বিজ্ঞানের অনুসন্ধানের মধ্যেই প্রকাশিত হয়, কিন্তু তিনি ধর্মীয় অর্থে কোনো ব্যক্তিগত ঈশ্বরের ধারণায় বিশ্বাস করতেন না। তো নিউটন এবং আইনস্টাইনের মতবাদে আমরা যেটা মোটামুটি পেলাম, সেটার মূল সমন্বয়তাটা আসলে কি, যে ধর্মীয় বিশ্বাসের মধ্যে সম্পূর্ণ বিরোধ থাকলেও কিন্তু একটা সমন্বয়তার সুযোগ আছে। তো সেজন্যই ধর্মীয় বিশ্বাস এবং বৈজ্ঞানিক চিন্তাকে একত্রিত করলে একটা সংহত দৃষ্টি প্রতিষ্ঠা করার অংশটাকে আমরা, দৃষ্টিভঙ্গিটাকে দেখতে পারবো বা পারি। তো আধুনিক যে কসমোলজি এবং একই সাথে ধর্মীয় বিশ্বাসের মধ্যে যে একটা সম্পর্ক, সেটাকে স্টিফেন হকিং এবং রিচার্ড ডকিংস, এদের কাজ খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টাতে। এবং যেমন দেখেন যে স্টিফেন হকিং তার যে গ্রন্থ বই আ ব্রিফ হিস্টোরি অফ টাইম, এটাতে তিনি বিগ ব্যাংয়ের যে বিষয়টা এবং মহাবিশ্বের সৃষ্টির প্রসঙ্গে ঈশ্বরের ধারণাটাকে নিয়ে তিনি বিস্তর আলোচনা করেছেন। এবং হকিং সেখানে যুক্তিও দিচ্ছেন কি, দেখেন যে বিগ ব্যাং তত্ত্বের মাধ্যমে মহাবিশ্বের যে সৃষ্টির কারণ সেটাকে ব্যাখ্যা করা সম্ভব, এবং এই প্রাকৃতিক প্রক্রিয়ায় কোনো ঈশ্বরের প্রয়োজন নাই। যদিও তিনি পুরোপুরি নাস্তিক ছিলেন না, হকিং বিশ্বাস করতেন যে মহাবিশ্বের সৃষ্টির ক্ষেত্রে ধর্মীয় ব্যাখ্যার প্রয়োজনীয় নয়। কিন্তু অন্যদিকে যখন রিচার্ড ডকিংস, তিনি কিন্তু একজন বিখ্যাত জীববিজ্ঞানী এবং ধর্মীয় নাস্তিকতার প্রবক্তা বলা যায়, তার গড ডিলিউশন বইটা, এবং সেখানে তিনি দেখাচ্ছেন যে ঈশ্বরের ধারণা এবং যে ধর্মীয় বিশ্বাস সেটা শুধুমাত্র একটা কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের ফলাফল। এবং ডকিংস সেখানে আরও বলতেছেন যে বিজ্ঞান সবসময় যুক্তি এবং প্রমাণের উপরে নির্ভর করে, যেখানে ধর্মীয় বিশ্বাস একটা যুক্তিবিচ্যুত এবং একটা ভ্রান্ত বিষয়। এবং আরও তিনি বলেন সেখানে যে আমাদের যে বিবর্তন তত্ত্ব বা ইভলিউশন থিওরি এবং আধুনিক যে সায়েন্স বা বিজ্ঞান, সেটা ঈশ্বরের ধারণাটাকে অপ্রয়োজনীয় করে তুলেছে। তো এই যে এই বিষয়গুলোতে স্টিফেন হকিং এবং রিচার্ড ডকিংসের যে কাজ এবং ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে বিরোধ, সেটা কিন্তু পুনরায় উন্মোচন করে। এবং আধুনিক যুগে বিজ্ঞান কীভাবে ধর্মীয় বিশ্বাসটাকে চ্যালেঞ্জ করছে তা কিন্তু একটা আলোচনার বিষয়। তো এই যে ধর্ম এবং বিজ্ঞান প্রায় কিন্তু বিরোধের মধ্যে থাকে, এবং একে অপরের সঙ্গে সমন্বয়ের সুযোগের জায়গাটার সুযোগ থাকলেও দেখা যায় যে আবার সেটা বিরোধ তৈরি হয়ে যায়। যেমন আমরা দেখছি যে প্রাচীন সেই দার্শনিকদের অগাস্টিন এবং অ্যাকুইনাস, তারা ওই টাইমটাতে দেখেন যে ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করেই নৈতিকতা এবং বাস্তবতার ধারণাটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, এবং একই সাথে আধুনিক বিজ্ঞানীরা ধর্মীয় যে ধারণাটাকে সেটাকে চ্যালেঞ্জ করে বিজ্ঞানের মাধ্যমে বাস্তবতাকে বোঝার চেষ্টা করছে। তো বর্তমান সময়টাতে আমাদের ধর্ম এবং বিজ্ঞান উভয়ই কিন্তু আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ। বিজ্ঞান আমাদের নতুন যেরকম প্রযুক্তি এবং জ্ঞানের নতুন পথ দিচ্ছে, ধর্ম আমাদের নৈতিক এবং মানবিক দায়িত্ব সম্পর্কেও সচেতন করছে। আমাদের এই যে নৈতিক দায়িত্ব, এই যে দৃষ্টিভঙ্গি, সেটাকে সঠিকভাবে ব্যবহার করে আমাদের কিন্তু ভবিষ্যতের যে চ্যালেঞ্জগুলো সেগুলোকে মোকাবেলা করতে পারাটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। এবং কীভাবে আমরা ন্যায় বিচারপূর্ণ সুষ্ঠু সমাজ গড়ে তুলতে পারি সেটাও কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি থেকে ধর্ম এবং বিজ্ঞানের যে সমন্বয়তাটা দরকার, সেটা কিন্তু আমাদের প্রয়োজন। এবং মানবজাতির যে উন্নয়নটা, সেটার ক্ষেত্রেও কিন্তু আমাদের উভয় ক্ষেত্রের জ্ঞানটাকে একত্রিত করতে হবে, এবং সামাজিক যে নৈতিক দায়িত্ব পালনের যে জায়গাটাই, সেখানে কিন্তু সচেতন হতে হবে। যেমন বর্তমান বিশ্বের সমস্যাগুলো কিন্তু খুবই জটিল এবং বহুমাত্রিক। যেমন দার্শনিক, সামাজিক এবং বৈজ্ঞানিক যে ধারণাগুলো, সেগুলোর ভিতর দিয়ে আমরা কিন্তু ব্যাপারগুলোকে দেখলাম, এবং সেগুলোর মাধ্যমে বর্তমান সময়ে যে সমস্যা সমাধানের যে বিভিন্ন পথ, সেগুলোকেও কিন্তু আমরা দেখছি যে বিভিন্ন কৌশল আছে। এবং এই যে দার্শনিক চিন্তা এবং আমাদের বৈজ্ঞানিক অগ্রগতি যেগুলো আলোচনা হয়ে আসছে বিভিন্ন সময়টাতে পুরো পৃথিবীতে,
মানে সেগুলো দিয়ে কি আমাদের অতীতটাকে কি আমরা শুধুমাত্র ব্যাখ্যা করতে পারি? না, বর্তমানটাকেও সমাধান করতে পারি এবং ভবিষ্যৎটাকেও সমাধান করতে পারি। তার মানে এই যে আমাদের বর্তমান সময়টাতে যে এই যে কসমোলজি বলি বা আমাদের মহাবিশ্বের সৃষ্টির প্রশ্ন নিয়ে যদি আলোচনা করি, সেখানে আমরা কি দেখব যে এই মহাবিশ্বের যে সৃষ্টির প্রক্রিয়াটা এবং এর প্রকৃতি এবং আমাদের অবস্থানটা নিয়ে প্রাচীনকাল বলি বা আধুনিক বিজ্ঞানী বা দার্শনিকরা বলি অনেক চিন্তা করছেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের যে গুরুত্বপূর্ণ সমস্যার সম্মুখীন হচ্ছি তা হলো পরিবেশের যে সংকট, যেখানে আমাদের মহাবিশ্ব এবং প্রকৃতির ভারসাম্যটাকে কী করাচ্ছে, নষ্ট করাচ্ছে। এটাই আমাদের মেইন ইস্যু। যেমন গ্লোবাল ওয়ার্মিং, ক্লাইমেট চেঞ্জ, একই সাথে আমাদের ন্যাচারাল যে রিসোর্স সেটাকে সম্পূর্ণভাবে হ্রাস করে দিয়ে বর্তমান সময়ে আমাদের যে সমস্যাগুলো আসতেছে এটাই কিন্তু আমাদের প্রধান সমস্যা। বিজ্ঞান আমাদের এই যে সংকটগুলা সেটা নিয়ে কিন্তু গভীরভাবে চিন্তা করতে শেখাচ্ছে এবং আমাদের যে পুরা বৈশ্বিক মণ্ডলী বা কসমোলজি এবং প্রকৃতির যে গভীর জ্ঞান সেটা কিন্তু আমাদের এই সংকটগুলোকে মোকাবেলায় কী করতেছে, সহায়তা করতেছে। যেমন নবায়নযোগ্য যে শক্তির ব্যবহার, বিশেষ করে আমাদের বাংলাদেশে যেমন চীনের সাথে আমরা একটা যে চুক্তি করতেছি নবায়নযোগ্য শক্তির ব্যাপারটা নিয়ে, এবং একই সাথে পরিবেশ বান্ধব কিছু প্রযুক্তি এবং কার্বন যে এমিশন বা নির্গমন হ্রাসের মাধ্যমে আমরা কিন্তু পরিবেশের ভারসাম্য কিন্তু রক্ষা করতে পারি। এই ব্যাপারগুলো কিন্তু আমরা বিজ্ঞানের যে কৌশল সেগুলো থেকেই পাবো। এবং একই সাথে আমাদের যে বিজ্ঞান এবং প্রযুক্তির যে অগ্রগতিতে যেমন স্টিফেন হকিংসের যে কাজ সেটার মাধ্যমে কিন্তু আমরা মহাবিশ্বের যে প্রকৃতিটা সেটাকে কিন্তু বোঝা জায়গাটাকে পাচ্ছি বা পাবো। এবং এই যে পরিবেশ রক্ষা এবং স্থায়িত্বটাকে নিশ্চিত করার একটা বড় পথ কিন্তু দেখাই আমাদের এই কসমোলজিক্যাল যে পরিস্থিতিটা সেটা। মোটামুটি এছাড়াও যদি আমরা আরও একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখি যে কসমোলজির জ্ঞান আমাদের একটা কোন ধরনের দৃষ্টিকোণ দেয়, সেটা বৃহত্তর একটা দৃষ্টিভঙ্গি দিচ্ছে এবং আমাদের কোন ধরনের সমস্যাগুলোকে বুঝতে সাহায্য করে। সেটা হচ্ছে যে শুধুমাত্র যে আমরা নিজের স্বার্থে কোনো কাজ করতেছি না, বরং আমাদের পুরো মহাবিশ্বের ভারসাম্য রক্ষার জন্য সচেতন হচ্ছি, এই বিষয়টাকেও কিন্তু ইন্ডিকেট করে কসমোলজিক্যাল রিলেটেড যেসব বিষয়গুলো সেটা। একই সাথে আমাদের যে বিবর্তন তত্ত্ব বা জীববিজ্ঞান এটা বর্তমানে আমাদের কিভাবে সহায়তা করতেছে বা এটা আমাদের প্রয়োজনীয়তা কোথায়। মানবজাতির যে শারীরিক এবং মানসিক বিকাশ এটা কিন্তু স্বাস্থ্য সমস্যা হোক, এই যেমন বর্তমান আমাদের যে কোভিড-19 গেল মহামারী, জিনগত রোগ, একই সাথে আমাদের এমপক্সের যে সিচুয়েশনটা বর্তমান টাইমটাতে এটাও কিন্তু একটা রোগ। তো এই যে সব কিছুর যে মোকাবেলা সেটা কিন্তু বিবর্তন এবং জেনেটিক যে গবেষণাটা সেটা কিন্তু আমাদেরকে একটা স্পষ্ট দিক নির্দেশনা দেয়। তো বিবর্তন যে তত্ত্বটা এবং একই সাথে জেনেটিক্সের যে ইমপ্রুভমেন্ট সেটা কিন্তু আমাদের জ্ঞানটাকে বৃদ্ধি করছে, একই সাথে আমাদের যে হিউম্যান বডি এবং একই সাথে আমাদের যে মেন্টাল পরিবর্তন এবং সেটার সাথে পরিবেশের সাথে অভিযোজিত হওয়ার যে পরিস্থিতিটা সেটাকেও কিন্তু প্রকাশ করছে। এবং বর্তমান সময়ে আমাদের যে জিন থেরাপি বলি, জৈব প্রযুক্তি বলি বা রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা বলি, মানে সেটা কিন্তু অনেক বেশি সহায়ক হয়েছে পূর্বের তুলনায়। যেমন এই যে কোভিড-19 সময়টাতে আমরা যে ভ্যাকসিন তৈরি করছি সেটা কিন্তু জেনেটিক গবেষণার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সেটার প্রেক্ষিতে আধুনিক জীববিজ্ঞান বলি বিবর্তন তত্ত্বের আলোকে সেই সব সমস্যাগুলোকে সমাধান দেওয়ার একটা প্রক্রিয়া সে চলমান। একই সাথে আমাদের ব্যক্তিক্ষেত্রে স্বাস্থ্য সমস্যাগুলো সেগুলোও কিন্তু বিবর্তনের সাথে সম্পর্কযুক্ত, কারণ মানব মস্তিষ্কও কিন্তু বিবর্তনের একটা অংশ। তার মানে মানুষের যে মানসিক সমস্যা সেটাকে কিন্তু মোকাবেলা করতে গেলেও আমাদের শুধুমাত্র একটা সেক্টরে কিন্তু সীমাবদ্ধ থাকতে পারা যাচ্ছে না। জিনতত্ত্বও বলি, আচরণ বিজ্ঞান বা আচরণগত বিবর্তনও বলি এবং মনস্তাত্ত্বিক গবেষণা সবগুলোকে একত্র করে নিয়ে আমার সেটাকে কী করতে হচ্ছে, মানসিক সমস্যাটাকে সমাধান করতে হচ্ছে। তো এরকম আমাদের নৈতিকতা এবং সমাজের যে বিবর্তন, সামাজিক ন্যায় বিচার বা মানবাধিকার প্রতিষ্ঠা, এই সব কিছুর ক্ষেত্রেও কিন্তু আমরা সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, কান্ট, মিল এদের কিন্তু নৈতিক চিন্তার যে বিশ্লেষণের জায়গাটা সেটাকে কিন্তু দেখেছি। সেটা আজকের বিশ্বে আমাদের যে সামাজিক যে ন্যায় বিচার এবং মানবাধিকারের জায়গাটাকে বলি বা সমতা প্রতিষ্ঠাগুলোর জন্য বলি, এই জিনিসগুলোর জন্য হলে কিন্তু সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, কান্ট এদের চিন্তাগুলো কিন্তু আমাদের জন্য প্রাসঙ্গিক। আমাদের সমাজে যেমন এই বর্ণ বৈষম্যের জায়গাটা, লিঙ্গ বৈষম্যের জায়গাটা, ইকোনমিক্যাল যে ডিসক্রিমিনেশন, পলিটিক্যাল যে রাইটস, এইসব লঙ্ঘনের মতো সমস্যাগুলোও কিন্তু এখনও চলমান, যেটা কিন্তু
আজ থেকে 5,000 বছর আগেও ছিল। তো নৈতিক চিন্তার ভিত্তিতে আমরা একটা ন্যায়সঙ্গত এবং সমতাভিত্তিক যে সোশ্যাল সেটা গড়ে তুলতে পারি। তো কান্টের যে ক্যাটাগরিক্যাল ইম্পারেটিভ ধারণাটা এবং একই সাথে মিলের যে ইউটিলিটেরিয়ান যে তত্ত্বটা এবং একই সাথে আমাদের যে নৈতিক সিদ্ধান্ত গ্রহণের যে পথ, সেটাকে কিন্তু সর্বাধিক মানুষের কল্যাণের জন্য নিশ্চিত করাই দিতে পারে এই তত্ত্বগুলো। কারণ এগুলো হচ্ছে সুখটাকে একত্রিত করে অসংখ্য সর্বাধিক মানুষের জন্যই কিন্তু কাজ করার পরিস্থিতিটাকে ইঙ্গিত দেয়। যেমন বিভিন্ন সময় আমরা কী করি, বিভিন্ন সময় সামাজিক যে আন্দোলনগুলো দেখি, বিশেষ করে আমাদের জলবায়ুগুলার আন্দোলন, সাথে বৈষম্য রিলেটেড যেসব আন্দোলনগুলো, সেগুলো কিন্তু এই যে আমাদের নৈতিক জায়গাগুলোর দিক থেকে কিন্তু প্রভাবিত করে। এই আন্দোলনগুলা ব্যক্তিগত বা সামাজিক যে নৈতিকতার যে বিকাশ এবং ন্যায় বিচারের যে প্রতিষ্ঠা, সেটার জন্যই কিন্তু করা। যেমন কেউ ধর্ষণ হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা কি করছি, সামাজিক প্রতিরোধ করে তুলছি। তার মানে কি চাচ্ছি, আমি মূলত ন্যায় বিচারটাকে প্রতিষ্ঠা করতে চাচ্ছি। এবং একই সাথে নৈতিকতা এবং সামাজিক ন্যায় বিচার নিয়ে আজ থেকে অনেক বছর আগে প্রাচীন দার্শনিকদের মধ্যে যে চিন্তাগুলো, সেগুলো কিন্তু এখনকার এই সমাজে এসে প্রাসঙ্গিকভাবে জায়গা করে নিচ্ছে। সেটাকেও আমাদের ভেবে দেখতে হবে। তো একই সাথে রাজনীতি এবং আমাদের শ্রেণীগত বৈষম্য, গণতন্ত্র এবং অর্থনৈতিক যে সমতার যেসব বিষয়গুলো, এগুলো আমরা দেখছি যে প্লেটোর আদর্শ রাষ্ট্র, মার্ক্সের সংগ্রাম তত্ত্ব বর্তমানের রাজনৈতিক এবং সামাজিক যে আন্দোলনের ভিত্তি হিসেবে কিন্তু কাজ করছে। যেমন আমাদের সমাজে কিন্তু এখনও চলমান ধনী এবং দরিদ্র আছে এবং সেটা ক্রমবর্ধমান। এটা কিন্তু একটা বৈষম্য এবং গণতন্ত্রের প্রতি মানুষের আস্থা কমে যাচ্ছে। এবং একই সাথে রাজনৈতিক যে দুর্নীতির মতো সমস্যাগুলো, সেগুলো কিন্তু মার্ক্সের যে শ্রেণী সংগ্রামের জায়গাটা, সেটার মাধ্যমে কিন্তু আমরা ব্যাখ্যা করতেছি। এই ধরনের বৈষম্যগুলো, শ্রেণী সংগ্রামের মতো বৈষম্যগুলো সমাজতান্ত্রিক এবং সাম্যভিত্তিক রাষ্ট্র গড়ে তোলার প্রক্রিয়াটাকে কিন্তু ভাবাচ্ছে। এবং একই সাথে আধুনিক সময়ে যে সমাজতান্ত্রিক অর্থনৈতিক যে নীতিটা এবং গণতান্ত্রিক যে আন্দোলনগুলো, সেটা কিন্তু বিভিন্ন সমস্যার সমাধানেও কিন্তু কাজ করতেছে। যেমন স্ক্যান্ডিনেভিয়ার মতো দেশগুলোতে সামাজিক যে সুরক্ষা বলি বা অর্থনৈতিক সমতার জন্য কাজ করার পরিস্থিতিটা বলি, সেখানে কিন্তু প্লেটো এবং অ্যারিস্টটলের যে চিন্তাভাবনার জায়গাগুলো, সেটার সাথে কিন্তু মিল পাই আমরা। এবং মূলত ধর্ম এবং বিজ্ঞানের যে দ্বন্দ্বের জায়গাটা এবং সেটাকে সমন্বয় করে নিয়ে আসার আলোচনাও কিন্তু আমাদের প্রাসঙ্গিক হয়ে উঠছে। যেমন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের নৈতিকতা এবং মানবিক দায়িত্ব সম্পর্কে কিন্তু কী হতে পারি, সচেতন হতে পারি। এবং বিজ্ঞানেরও কিন্তু একই দৃষ্টিভঙ্গি যে আমাদেরকে নৈতিক এবং মানবিক দায়িত্ব সম্পর্কিত হতে হবে, অর্থাৎ বৈশ্বিক কল্যাণের জায়গাটাকেই নিয়ে আসতে হবে। তাহলে স্টিফেন হকিংসের কাজের মাধ্যমে আমরা যা বুঝতে পারি মহাবিশ্বের ধারণা জায়গাগত দিক থেকে, একইভাবে আমাদের ধর্মীয় এবং দার্শনিক চিন্তার জায়গার দিক থেকেও সেটাই প্রয়োজন। বিজ্ঞান আমাদের শক্তি দিচ্ছে, জলবায়ু পরিবর্তন এবং স্বাস্থ্য সংকটের সমাধান দিচ্ছে। ধর্মীয় বিশ্বাস আমাদের নৈতিক দায়িত্বটাকে আমাদেরকে ওই সমস্যাগুলোর প্রতি আরও বেশি মানবিক হতে এবং সমাধান খুঁজতে সহায়তা করতেছে। যেমন পোপ ফ্রান্সিসের পরিবেশগত যে ন্যায় বিচার, সেটার প্রতি তার আহ্বানটা কিন্তু বৈজ্ঞানিক অনুসন্ধানের পাশাপাশি ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কিন্তু প্রাসঙ্গিক ছিল। তো এই মোটামুটি আমাদের যে প্রাচীন এবং আধুনিক দার্শনিক এবং বৈজ্ঞানিক চিন্তাগুলোর সাথে আমাদের বর্তমান সমস্যাগুলোর সমাধান করতে যে দিক নির্দেশনার জায়গাগুলো আমরা নিতে পারি, সেটার একটা সাধারণ আলোচনাগুলো আমরা দেখলাম। তো পরিবেশ সংকট, অর্থনৈতিক বৈষম্য এবং গণতন্ত্রের সংকট, স্বাস্থ্য সমস্যা বলি, ধর্ম এবং বিজ্ঞানের দ্বন্দ্বগুলো বলি, এই জটিল সমস্যাগুলো মোকাবেলা করতে আমাদেরকে কিন্তু প্রাচীন জ্ঞান থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির সমন্বয়তাটা সম্পূর্ণটাই প্রয়োজন। বিজ্ঞান আমাদেরকে প্রযুক্তিগত অগ্রগতি এনে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু ধর্ম, নৈতিকতা আমাদের কিন্তু দায়িত্বশীল এবং মানবিক একটা সিদ্ধান্ত নিতে কিন্তু শেখাচ্ছে। কিন্তু ভবিষ্যতে এই দুই ক্ষেত্রে আমাদের সমন্বয়তা আরও প্রয়োজন, যেটার মাধ্যমে আমরা একটা ন্যায় বিচার সম্পন্ন এবং সমতাভিত্তিক বিশ্বের ব্যবস্থাটা গড়ে তুলতে সক্ষম হব।